সে আমার সন্ধ্যা প্রদীপ। নুসরাত সুলতানা সেজুতি। গল্পের ৯তম অংশ ৩১। খুশির দিনগুলো বড্ড তাড়াতাড়ি পার হয় মানুষের, তেমনি দুঃখের দিন কাটে কচ্ছপের গতিতে। ঘড়ির কাঁটা ঘোরে, পাল্টায় পৃথিবীর রং। ঠিক যেমন এক কিশোরের স্ফূর্ত মন বদলে বেদনা বিধুর হল। রাহাতের আজকাল কিছু ভালো লাগে না। ভিডিও গেমসে মন নেই, পড়তে ইচ্ছে করে না একটুও। উঠতে বসতে ছেলেটার শুধু ছোটাপুকে মনে পড়ে, আর ততবার কান্না উগলে আসে গলায়। বাবার প্রতি, দাদুর প্রতি ক্ষুদ্র মনটা ফুঁসে ওঠে রাগে। রাহাত ছোটখাটো একটা অ্যালবাম নিয়ে পা ভাঁজ করে বিছানায় বসল। একের পর এক পাতা উল্টে দেখতে থাকল। তারপর প্রথম দিকে সব মিথিলার ছোটবেলার ছবি। অমনি সে হাতের গতি বাড়ায়। যখন ঠিক পুষ্পিতার ছবিগুলো সামনে এলো, বেগ থামায় রাহাত। কাগজের সারা গায়ে নিবিড় হাত বোলায়। চোখের জল অ্যালবামের চটচটে কাগজে চুইয়ে পড়ে কফোটা। পেছনের সব কথা মনে করে কপল ভিজে যায়। পুষ্পিতার কোলে নেয়া, খাওয়ানো, গোসল করিয়ে দেয়া থেকে জুতো পরিয়ে দেয়ার দৃশ্যতে বুকটা হুহু করে কাঁদে। চট করে অ্যালবাম নামিয়ে রাখল রাহাত। হাঁটুতে মুখ গুজে থম ধরে রইল কিছুক্ষণ। মা এখন আর আপুর জন্যে কাঁদে না, কেমন যেন শক্ত হয়ে থাকে। আপুর কথা তুললেও বলে, চলে গিয়ে বেঁচে গেছে, না হলে তোর বাবা তো জ্বালয়ে মারত। শুধু যেখানেই থাকুক ভালো থাকুক, তাই চাই। একটা খবর যদি পেতাম। কিন্তু রাহাত শুধু খবর নয়, আস্ত আপুটাকেই ফেরত চায়। আগের মতো ওকে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, আপুর হাতে খেতে চায়, না হলে ওর কিচ্ছু ভালো লাগে না। রাহাত বিছানা ছেড়ে উঠে এলো বসার ঘরে। কাহিল ছোট্ট মনটা ঠিক করতে অনীহায় টেলিভিশন ছাড়তে চাইল। সুইচ টিপতে যাবে, আচমকা বারান্দার ওপাশ হতে হর্নের শব্দ ছুটে আসে। এক দুটো নয়, পটাপট কতগুলো। যেন কেউ ইচ্ছে করে এক নাগারে হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রথমে গায়ে মাখেনি ছেলেটা, ভেবেছিল হয়তো অনেক গাড়ি যাচ্ছে। সোফায় বসতে যাবে, সতর্ক হলো হঠাৎ, হর্ন তো এখনও বাজছে। রাহাতের ক্ষুদ্র মাথার বুদ্ধিটা সজাগ হয়ে ওঠে। তুরন্ত এক দৌড়ে বারান্দা এসে উকি দিল নিচে। পিলে চমকে উঠল অমনি। রাস্তার ওই পারে জিপের ভেতর বসে আছে তীব্র, ঠিক সেই আগেরবারের মতন। এই সময় অপ্রত্যাশিত অথচ কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে রাহাতের বিরস নয়ন চকচক করে উঠল। কাউকে কিছু না জানিয়ে দমকা হাওয়ার ন্যায় এক ছুটে চলে গেল বাইরে। মা মেশিনে কাজ করছেন, বাবা অফিসে। ওকে আটকাবে কে? মামুন শাহ অফিস থেকে ফিরেছেন মাত্র। গাড়িটা নিয়ে বাড়ির কাছাকাছি আসতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। সামনের চিরচেনা লাল জিপ দেখেই পিঠ বেয়ে জলের ধারা নামে। চাপা কণ্ঠে আর্তনাদ করলেন অমনি, থামো থামো। তড়িৎ ব্রেক কষলেন ড্রাইভার। পিছু ফিরে শুধলেন, কিছু হয়েছে স্যার? মামুন সেই উত্তর দিলেন না। প্রকট চক্ষু তখনও জিপের ওপর আটকে। ফতাফত কটা ঢোক গিলে বললেন, গাড়ি আর সামনে এগিও না, পেছনে নিয়ে যাও। কিন্তু স্যার হঠাৎ কি হলো? আহা, যা বলছি করো তো। ভদ্রলোক আর কথা বাড়ালেন না, চুপচাপ মালিকের হুকুম তামিল করলেন। কিন্তু গাঢ় হয়ে বসে রইলেন মামুন। টের পাচ্ছেন ভেতরটায় ফ্যাসফ্যাসে শ্বাস উঠেছে, ভয়ে ঘাম ছুটেছে গায়ে। এই বিট্টু মাস্তান আবার এখানে কেন? আপদটা নাকি ঢাকা ছেড়ে চলে গেছিল? এই আনন্দে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরিক পড়েছিল পারামো। আবার এখানে কি চায়? ভাবতে ভাবতেই হঠাৎ চোখ বড় করলেন মামুন। সচকিত চিত্তে মনে হল, মাস্তানটা নিশ্চয়ই সব যাচাই করতে এসেছে। গতবার যা যা হুকুম দিয়ে গেছিল সেসব ঠিকঠাক চলছে কি না দেখতে। এই রে, ওসব যে কিছুই করা হয়নি। কিভাবে করবে? পুষ্পিতা মেয়েটাই তো ফেরেনি বাড়িতে। মামুন দিশেহারা হয়ে পড়লেন। এখন লুকিয়ে কোনো লাভ নেই। বিট্টু মাস্তান যখন বাড়ির সামনে হানা দিয়েছে, তাকে না পাওয়া অবধি গেট ছেড়ে সরবে না। ভদ্রলোক দাঁত পিষে বিড়বিড় করলেন, হায়রে ডলি, তোমার কুচুটে স্বভাবের জন্য আমাকে বিপদে পড়তে হলো মহিলা। দিকবিদিক খুইয়ে গাড়ি থেকে নেমে এলেন মামুন। পায়ের জোরে এগিয়ে চললেন সামনে। ব্যাপারটায় ড্রাইভার বোকা বনে গেলেন। স্যার বাড়ির দিকে গেলে গাড়ি পিছিয়ে নেয়া হলো কেন? তীব্র সিগারেট টানছিল, মাঝে মধ্যে ডান হাতে চাপ দিয়ে হর্ন বাজাচ্ছিল জিপের।
কখনো বিলাই নয়ন জোড়া তাক হচ্ছিল 3 তলার বারান্দায়। এর মাঝে নম্র পায়ে এসে দাঁড়ালেন মামুন। বিনয় সমেত বললেন, আসসালামু আলাইকুম বিট্টু ভাই, কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম এখানে। তীব্র চোখের দৃষ্টি সুচাল। সুটকোট পরা মামুনের দিকে গাঢ় চাউনি বোলায় একবার। সামনে ফিরে ধোয়া ছেড়ে বলল, নাটক কম কর। মনে মনে বাপ তুলে গালি দিয়ে, সালামের ঢং করিস না। মামুনের চোখ বেরিয়ে এলো প্রায়। পুরোদস্তুর হকচকিয়ে গেলেন। সত্যিই তো, এই পর্যন্ত হেঁটে আসতে আসতে ছেলেটাকে খুব গালাগাল করেছেন তিনি। কিন্তু মাস্তানটা এসব বুঝল কি করে? জিভে ঠোঁট ভেজালেন ভদ্রলোক। অপ্রস্তুত ভাবটা ঢাকার চেষ্টা করে বললেন, না না ভাই, কি যে বলেন। আমার ঘাড়ে কটা মাথা যে আমি আপনাকে গালি দেব? ছি ছি। তীব্র বসেছিল সিটে। দরজাটা খুলে লাফিয়ে আসার মতো ঝট করে নেমে দাঁড়ালো হঠাৎ। অমনি ভয়ে বুকটা ছাদ করে লাফিয়ে উঠল মামুনের। ত্রস্ত পিছিয়ে গেলেন 2 কদম। ব্যাপারটায় মজা পেল তীব্র। একদিকে ঠোঁট নিয়ে হাসল। আড়মোড়া ভাঙার জন্য হাত তুলতে গেলেই ভয়ে গুটিয়ে গেলেন তিনি। তীব্র মারবে ভেবে আতঙ্কে হড়বড় করে উঠলেন। ভাই, ভাই রাগ করবেন না। আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি যা বলে গেছিলেন সবই করতাম। কিন্তু মেয়েটা তো এখনো ফেরেনি ভাই। কোনো খোঁজই পাওয়া যায়নি। আপনি বললে একটা ফ্ল্যাটে ফ্রিতে থাকা কেন, আমি ওকে এমনিই লিখে দেব। তীরুর নিটোল ঠোঁটে কৌতুকের হাসি চাপা পড়ল। চেয়ে রইল চোখা নেত্রে। মামুন আরও ঘাবড়ে গিয়ে বললেন, তবে আপনি ভাববেন না, আমি আজই গিয়ে বলবো যে এখন থেকে ওদের আর ভাড়া দিতে হবে না। তাহলে হবে তো ভাই? তীরুর হঠাৎ খেয়াল পড়ল গেটের দিকে। মামুনের পেছনে থেকে দৌড়ে আসছে রাহাত। প্রসঙ্গ কাটাতে বলল, তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি। এখন যা। মামুনের ত্রাস বাড়ল। পরে আবার কি বোঝাপড়া করবে শয়তানটা? বলতে গেলেন, ভাই আমা। তীব্র হাত উঁচায়। চোখের ইশারায় সরতে বলে সামনে থেকে। মামুন নিরুপায় ভঙ্গিতে চুপচাপ প্রস্থান নিতে ঘুরলেন। রাহাতকে দেখে চোখমুখ কুঁচকে নিলেন মুহূর্তে। এই মোটকাটাকে দেখলেই রাগ লাগে। এটার জন্যেই সেদিন অত বেইজ্জতি হল ওনার। সারা পাড়ার লোক দেখল বিট্টু মাস্তান কিভাবে বুকের ওপর লাথি মেরে ফেলে দিয়েছিল তাকে। আর হাকিম, কত বছরের বিশ্বস্ত দারোয়ান তার, সেই যে মাথা ন্যাড়া হল, লজ্জায় আর এলাকামুখো হয়নি। এটাকে মাথায় তুলে একটা আছাড় মারতে পারলে বেশ আরাম পেতেন মনে। এক রাশ ক্ষোভ মনে চেপে চুপচাপ পাশ কাটালেন মামুন। অমনি ঝড়ের বেগে এসেই 2 হাত তীরর কোমর ঝাপটে ধরল। দুগালে হাসির তুফান নিয়ে বলল, বিট্টু ভাইয়া, আপনি এসেছেন? তীব্র হাসল। এই যে রাহাত জড়িয়ে ধরল ওকে। বক্ষস্থলে অদ্ভুতুরে শান্তি লাগছে এবার। আলগোছের হাসিটা ঢেকে রাহাতের গোছানো চুল হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় তীব্র। জিজ্ঞেস করে নম্র স্বরে, কেমন আছো? রাহাত সরে আসে। নিজের কথা ভুলে অস্থির চিত্তে শুধায়, আপনি এত দিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন? কিন্তু কেউ বলেনি আমাকে। তীব্র কিছু বলল না। চুপচাপ জিপের ভেতর থেকে 2 বড় বড় চকলেটের বক্স তুলে আনলো হাতে, সামনে বাড়িয়ে বলল, এগুলো তোমার। রাহাতের নজর চকলেটে নেই। কিশোরের চোখে মুখে উৎকণ্ঠা। অমন করেই বলল, আমার ছোটপুকে খুঁজে দেবেন বলেছিলেন। কিন্তু তারপর তো আর কিছু বললেন না। ওকে কি পাননি? পুষ্পিতার প্রতি রাহাতের ভালোবাসা মন ছোঁয় তীরর। ভীতু মেয়ে ওর ভালোবাসা। ভালোবাসাকে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে না? মাথায় হাত বুলিয়ে বলল, পেয়েছি। রাহাত চমকে ওঠে। ধরফরিয়ে বলে, কোথায় আমার আপু? আমি আপুর কাছে যাব। যাবে। সময় হলে ঠিক দেখা করিয়ে দেব। রাহাতের সদ্য ফোটা উৎফুল্ল ভাব নিভে অমনি গেল। মন খারাপ করে বলল, আর এখন করাবেন না? না, এখন সে পড়াশোনায় ব্যস্ত। তোমাকে দেখলে পড়বে না। রেজাল্ট খারাপ হবে। তুমি তাই চাও? ও মাথা নাড়ল দুপাশে। তীব্র গাল টেনে বলে, ভেরি গুড বয়। আমি এখন আসি। ঢাকা এলে আবার দেখা হবে। লম্বা পা বাড়িয়ে জিপে উঠে বসল সে। হুইল ঘোরাতে গিয়েও ফিরে চাইল আবার। একটু ভেবে বলল, তুমি একদিন বলেছিলে না রাহাত, তোমার ছোটাপুর পাশে আমাকে মানাবে?
সবেগে মাথা দোলায় ছেলেটা। হ্যাঁ, তোমার বলা সেই কথা সত্যি করব, ভাবছি মাস্তান হিসেবে আমি দারুণ ছিলাম। এবার পাড়ার লোক দেখবে, বিট্টু রাহাতের দুলাভাই হিসেবেও দারুণ। বলতে বলতে একপেশে হাসল তীব্র। রাহাতের কাছে এই হাসিটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্য মনে হল। বেচারা কিছুই না বুঝতে পেরেছে রইল বোকা বোকা চোখে। তীরুর জিভ ছুটে হাওয়া হতেই দেয়ালের এপাশ থেকে কান সরালেন মামুন। দুশ্চিন্তায় কপালে গাঢ় ভাঁজ বসল। মাথা নেড়ে বললেন, দুলাভাই হবে? ব্যাপারটা তো ভালো ঠেকেছে না। রাত নিশুতি হতেই পুষ্পিতার ছটফটানি বাড়ল। বোকা মেয়েটাও আজ হারে হারে বুঝে ফেলল তীরুর প্রেমে পড়তে বাকি নেই। এই নিয়ে অস্বস্তির সাথে সাথে ভীষণ রকম লজ্জায় পড়েছে পুষ্পিতা। সারা জীবন শিক্ষককে মান্যিগণ্যি করে, বাবার মতো সম্মান দিয়ে শেষে কি না সেই স্যারের প্রেমেই ডুবল। ছি ছি ছি, কত জ্ঞান দিয়েছে তনুজাকে, আর এখন নিজেই। পুষ্পিতা মাছ কেটে রুমে এসেছে অনেকক্ষণ, আর সেই থেকে পায়চারি করছে। ফ্লোরে তার অশান্ত পায়ের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। স্যার নেই বলে ঘর ফাঁকা লাগা, বারবার ওনার কথা ভেবে আনমনা হওয়া, যখন তখন কাঁপুনি ওঠা বুকে, ওনাকে দেখলেই লজ্জায় কাটা দেয়া শরীরে এসব তো প্রেমেরই লক্ষণ। কত সিনেমাতেই না দেখেছিল। নুহাই তবে ঠিক, কিন্তু এত বড় একটা ভুল কি করে করলাম আমি? তনুজা স্যারকে এত পছন্দ করে জেনেও স্যারের প্রেমে পড়লাম। ইস, ও জানলে কত কষ্ট পাবে। পুষ্পিতা আহত ভঙ্গিতে ধপ করে বিছানায় বসে পড়ে। মনের কাছে মানুষ এত অসহায় কেন? এই যে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না, চাইলেই তাকে ধরে আটকানো যায় না, অন্যের প্রতি বুধ হওয়া থেকে। এত অবাধ্য কেন ও? উদাসীন পুষ্পিতার হঠাৎ চোখ পড়ল হাতের আঙুলের ওপর। মাছ কাটার সময় মধ্যমণির ডগাটা আড়াআড়ি ভাবে অনেকখানি কেটেছে। কাটবে নাই বা কেন? কোন বেখেয়ালে, কার খেয়ালে কাটতে বসেছিল দেখতে হবে তো। পুষ্পিতা মন খারাপ করে কাটা জায়গায় হাত বোলাল, অথচ একটু ব্যথা, একটু জ্বালাপোড়া টের পাচ্ছে না। কিভাবে পাবে? ব্যথার আজ পেতেও তো অনুভূতি থাকা চাই, সেটাই যে নেই। সব অনুভূতি এক ভদ্রলোকের কাছে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছে। পুষ্পিতা হতাশ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল। ঘন ঘন মাথা নাড়ল কবার। এই সত্যি সে কাউকে জানতে দেবে না, নুহাকেও না। স্যারের প্রেমে পড়েছে এসব শুনলে পুরো পৃথিবী ওকে নিয়ে হাসবে। পুষ্পিতা স্বীয় সত্তার প্রতি বীতস্পৃহায় ভ্রু কুঁচকে থাকে। তক্ষুনি ঘরের বাইরে থেকে কারো গলার শব্দ পাওয়া গেল। তোড়াক করে উঠে বসল মেয়েটা। নুহা মায়ের ঘরে পড়ছিল তখন। পরীক্ষা শুরু হতে হাতে গোনা কিছু দিন বাকি। পুষ্পিতা ওই ছুটে আসা কণ্ঠস্বর মন দিয়ে শুনল। এই আওয়াজ তার খুব চেনা। কেন, কি কারণে, নাকি সদ্য প্রেমে পড়েছে বলে মেয়েটা জানে না, অথচ হাওয়ার গতিতে সে ছুটে এলো দরজায়। কাঠের মাঝে যে ছোট্ট গোল গ্লাসটা বসানো, যেখানে উকি দিলে বাইরে দেখা যায়, সেখানে চোখ পাতল পুষ্পিতা। নাহিদ দরজা খুলেছে, চোখে মুখে মুরুব্বিয়ানা নিয়ে বলছে, এত রাত অবধি কোথায় ছিলি বলতো? ফোনও ধরলি না, চিন্তা হয়তো নাকি? তীব্র পায়ের জুতো খুলতে খুলতে জানালো, ফোন সাইলেন্ট ছিল। ঢাকা গিয়েছিলাম। হঠাৎ ঢাকা কেন? আমাকে তো একবার বললিও না। এত পর ভাবিস তাই না? নাহিদের কথায় অভিমান। তীব্র ভ্রু কুঁচকে বলল, মেয়েদের মতো করিস না তো। আরও কিছু বলতে বলতে ঘরের ভেতরে ঢুকল সে। পুষ্পিতা সেসব কিচ্ছু শুনতে পায়নি, তবে টের পেল ঝটকা ভরা সমীরণে মনপ্রাণ জুড়িয়ে এসেছে প্রায়। এই যে সারাদিন পর মানুষটাকে দেখল, কি শান্তি লাগছে এখন। শুভ্রকায় গাল দুটো ফুলিয়ে মুচকি হাসল সে। নুহা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে পেছনে। বক্ষপটে হাত বুজে রাখা তরুণীরা ওষ্ঠপুটে মিটিমিটি হাসি। পুষ্পিতা যেই মাত্র পেছনে ফিরল, চমকে উঠল অমনি। চোখ দুটো প্রকট করে বলল, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুহার হাসি বাড়ল, ভ্রু নাচিয়ে বলল, দেখা শেষ। মেয়েটা ভেতর ভেতর থতমত খায়, চোটপাট বজায় রাখতে আমতা আমতা করল। দেখা? কিসের দেখা? আমি তো কাউকে দেখছিলাম না। ঢং করিস না, তুই যে এতক্ষণ তীব্র স্যারকে দেখছিলি আমি জানি। পুষ্পিতা খুব বেশি মিথ্যে বলতে পারে না। তীব্র যেভাবে গুছিয়ে স্পষ্টভাবে বলে, অমন তো একেবারেই নয়। তার ওপর নুহা ভীষণ চতুর।
এক চুটকিতে ধরে ফেলে সব। তাই বাঁচার উপায় নেই দেখে মাথা নুইয়ে নিল। নুহা চপল পায়ে কাছে এগিয়ে আসে। কণ্ঠ মোটা করে বলে, আমার দিকে তাকাতো। পুষ্পিতা চোর চোর মুখ করে চাইল। ও বলল, এবার সত্যি করে বল, তুই স্যারের প্রেমে পড়িসনি? পুষ্পিতা অসহায়ের ন্যায় মাথা নাড়ল। উপচে পড়া মনোকষ্ট নিয়ে বলল, বিশ্বাস কর, আমি একদম চাইনি এমন করতে। কিন্তু কিভাবে যে অঘটনটা ঘটে গেল। মনে হয় স্যারের এত কাছাকাছি থাকা আমার উচিত হয়নি। দিনের পর দিন ওনার সাথে যাতায়াত করা, ওনার এক একটা কাজ, কথায় মুগ্ধ হয়েই হয়তো এসব হয়ে গেছে। আমার যে কি লজ্জা লাগছে এখন। বন্ধুর দুঃখ দেখেও নুহার মায়া হল না। বরং পুষ্পিতা স্যারের প্রেমে পড়েছে শুনেই ভেতর ভেতর লাফিয়ে উঠল আনন্দে। মুখবিবরের রাগটুকু ধরে রাখল তাও। শক্ত কণ্ঠে বলল, প্রেমে পড়েছিস কেন, কি জন্য? এসব তো আমাকে বলে লাভ নেই পুষ্পিতা। তোর এই কাজে আমি ভীষণ কষ্ট পেয়েছি। পুষ্পিতা উদ্বিগ্ন চোখে চাইল। কষ্ট পেয়েছিস? আমি আবার কি করলাম? নুহা চোখে মুখে রাগ এনে বলল, কি করলাম আবার জিজ্ঞেস করছিস? তুই তোর স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ আমাকে জানতে হলো এভাবে ফোর্স করে। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুত্ব নিয়ে আমি আবার বড়াই করি? ছি ছি। পুষ্পিতা হাসফাস করে বলল, তুই বিশ্বাস কর, আমি লজ্জায় বলিনি। আমি কিছু শুনতে চাই না, বলতাম তো। কষ্ট পেয়েছি, রাগ করেছি ব্যাস। পুষ্পিতা নুহার কাঁধে হাত রাখল। সাথে সাথে ঝটকা মেরে ফেলেও দিল নুহা। মেয়েটার মুখ কালো হলো নিমিষে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি। কি করলে তোর রাগ ভাঙবে বল? যা বলবি তাই করব। নুহা চোখ সরু করে বলল, যা বলবো তাই করবি তো? পুষ্পিতা এক কথায় মাথা নাড়ল। তুরন্ত রুমের দিকে ছুটে গেল মেয়েটা। ও ফোঁস করে শ্বাস ফেলতে না ফেলতেই হাজির হলো আবার। ডায়েরি কলম বাড়িয়ে দিয়ে বলল, ধর এগুলো। ও কিছু বুঝল না, চেয়ে রইল প্রশ্ন নিয়ে। নুহা তাগিদ দেয়, আহা, ধরবি তো। পুষ্পিতা হাতে নিতেই তৎপর টেবিলের বুক থেকে চেয়ার টেনে দিল নুহা। বলল, বস। পুষ্পিতার মাথা ভরতি প্রশ্ন। তালুর ওপর দিয়ে চলে যাচ্ছে সব। কি করতে চাইছিস বলতো? নুহা উত্তর দিল না, তবে চট করে পাশের চেয়ারটা টেনে বসল। বড় আয়োজন নিয়ে বলল, এবার আমি যা যা বলবো লিখবি। পুষ্পিতা চোখনাক কোচকায়। সামান্য ব্যাপার, আর সে কি নাকি ভেবেছিল। সাদা দাগ টানা পাতায় কলম ছোঁয়াতেই নুহা গড়গড় করে বলল, আমি পুষ্পিতা। দেখতে সুন্দরী হলেও কখনো কোনো প্রেমে জড়াইনি। স্কুলে কলেজে প্রতিদিন কয়েকখানেক ছেলের প্রেমের প্রস্তাব নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কোনো দিন ফিরেও দেখিনি কারোর দিকে। কারণ সে সময় আমি বড্ড নিরামিষ ছিলাম। আর সেই নিরামিষ আমার মধ্যে আমিষ এনে দিয়েছেন আমাদের পাশের ফ্ল্যাটের তীব্র স্যার। বলতে কোনো লজ্জা নেই, আমি স্যারের প্রেমে পড়েছি। এখন দিন গুনছি ওনাকে কবে বিয়ে করব। ইতি পুষ্পিতা। নুহা থামল। দীর্ঘ বকবকের শেষে একটা লম্বা দম নিলেও হতভম্ব হয়ে চেয়ে রইল পুষ্পিতা। দুটো পিবর রাঙা ঠোঁট নদীর দুই প্রান্তে বসে অমন হা করে বলল, এসব কেন লিখব? নুহা ভ্রু কোচকায়। কেন লিখব মানে? আমি বলেছি তাই। তুই কি চাইছিস বলতো? এমনিতেই আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জায় মুখ লুকাতে পারছি না। আর তুই মজা নিচ্ছিস তাই না? নুহা নিষ্প্রভ বলল, আম্মুর খাটের তলায় একটা বড় ট্রাঙ্ক আছে, দাদুর আমলের। ওটা খুলে ঢুকে পড়। মুখ কেন, আস্ত তুই শুদ্ধ এঁটে যাবে। পুষ্পিতা মুখ গোজ করে বলল, ইয়ার কি মারছিস তো? মার। যেদিন নিজেও এই বিপদে পড়বি তখন আমিও ঠিক এইভাবেই মজা নেব। নুহা শব্দ করে হাসল, যেন হাওয়ায় উড়িয়ে দিল তার প্রেমের পড়ার আশঙ্কা। পরপরই মোটা কণ্ঠে বলল, এত কথা বলে লাভ নেই, আমার কষ্ট কমাতে চাইলে এসব তোকে লিখতেই হবে। পুষ্পিতা নিরুত্তর, সাথে গাঁট দেহে বসে। ও অভিমানের ভম ধরে বলল, আচ্ছা বেশ, কিচ্ছু করতে হবে না। আমি কষ্ট পেলে কার কি? নুহা উঠতে নিলেই হার মানল মেয়েটা। আচ্ছা বাবা, লিখছি। নুহা হাসল না। হাসলেই তো পুষ্পিতা সব হালকা ভাবে নেবে। গম্ভীর মুখে বসল আবার। বিফল শ্বাস ফেলল পুষ্পিতা।
আজকাল সবাই ওকে কাগজে এটা ওটা লিখতে বলছে। ওই দিন কলেজেও হেনা মেয়েটা বলেছিল, আজ নুহারও একই আবদার। কলেজের সেই গল্প নুহাটার সাথে বলাই উচিত হয়নি। নির্ঘাত ওখান থেকেই ধার নেয়া বুদ্ধি এসব। পুষ্পিতা অনীহ চিত্তে পৃষ্ঠায় প্রথম দাগ টানল। তবে হুট করে চোখে ভাসল তীরর মুখ। কেমন র্যাগিংয়ের জাতাকল থেকে দূতের ন্যায় এসে বাঁচিয়ে নিল ওকে। চড়া কণ্ঠে হুঁশিয়ার করল, এই মেয়ের ধারেকাছেও যেন না দেখি কাউকে। সেই সুরম্য অতীত ভেবে ঠোঁটে হাসি ফোটে মেয়েটার। অস্তমিত নিভু নিভু সূর্যের ন্যায় ফেপে আসে কপল। মাথা নামিয়ে মনের কথাই উগলে দিল হাতে। লিখল গোটা গোটা অক্ষরে, আমি তীব্র স্যারের প্রেমে পড়েছি। নুহা বলল, এতটুকু লিখলি কেন? আচ্ছা ঠিক আছে থাক, এতেই হবে। নিচে তোর নাম লিখে দে। পুষ্পিতা আর গাইগুই করল না, বাধ্যের মতো ব্র্যাকেটে নাম লিখল নিজের। সহসা যুদ্ধে জেতার ন্যায় শ্বাস টানল নুহা। ও তাকাতেই মুখখানা ফের গম্ভীর করে বলল, এখন যা, পড়তে বস। পুষ্পিতা খাতার পৃষ্ঠায় টান বসাতে গেলেই ধরফর করে টেনে নিল সে। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চোখ রাঙিয়ে বলল, ছিঁড়ছিস কেন? পুষ্পিতা অবাক হয়ে বলল, ও মা, লিখে তো দিলাম, এখন এটা দিয়ে আর কি কাজ? সেসব আমি বুঝব। এই লেখা আমার কাছে গচ্ছিত থাকবে। এরপর থেকে যখনই তুই আমার থেকে কিছু লুকাতে আসবি, এই লেখা গিয়ে সোজা আম্মুকে দেখিয়ে আসব আমি। হুমকিতে হোঁচট খেল পুষ্পিতা। তোরাক করে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস? নুহার মাঝে উদ্বেগ নেই। পৃষ্ঠাটা খাতা থেকে নিজেই ছিঁড়ল। ভাঁজ করে গায়ে বাতাস করতে করতে বলল, যা শুনেছেন তাই। আপনি আমার থেকে কিছু লুকোবেন না, আমিও কাউকে বলবো না। কাটাকুটি। পুষ্পিতা ঠোঁট ফুলিয়ে বলল, এভাবে ব্ল্যাকমেইল করা কিন্তু অনেক বড় অন্যায়। নুহা পাল্টা যুক্তি দিল, বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু লুকোনো অন্যায়। তুই যাবি এখন, নাকি আজকেই আম্মুকে দেখাবো? পুষ্পিতা ভেঙচি কাটল, চলে গেল ধূপধাপ পায়ে। অমনি ঠোঁট চেপে হাসল নুহা। বোকা মেয়েটা নিজেও জানে না, না বুঝে ওর হাতে সে কি দিয়ে গেছে। পলাশের থাপ্পড়টা কোনো সাধারণ থাপ্পড় ছিল না। রীতিমতো শ্যামলা মেয়েটা থুবড়ে পড়ল মেঝের বুকে। দুচোখ ভরতি অবিশ্বাস নিয়ে মুখ তুলল তারপর। পলাশ ফিরেও চায় না, তড়িঘড়ি করে জেনিকে তোলে। গোলাপের কাটায় তার পেলব হাত কেটে কলের ধারায় রক্ত ঝরছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছেও। অভিযোগ করল নাক টেনে, ফালাস, তোমার মেয়েড আমাকে কিভাবে ধাক্কা দিল দেখলে? ও বুঝতে পারেনি জেনি। মাথা ঠিক নেই বলেছিলাম তো তোমাকে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। জেনি মেনে নিল। তবে গোটা বিষয়টায় থমকে থাকল মিথিলা। মারের রেশ তার এখনও কাটেনি। আজ অবধি বাবাও কোনোদিন ওর গায়ে ফুলের টোকা দেননি। সেখানে পলাশ। মেয়েটার মাথায় রক্ত চরল রাগে। ঘটনা ঘটবে, আর সে মেনে নিয়ে চুপ করে থাকবে? এতটা নম্রতা তার নেই। ঝট করে উঠে দাঁড়াল মিথিলা। ফের তেরে এসেই জেনির থেকে ছাড়িয়ে আনল পলাশকে। ক্রোধে আগুন হয়ে বলল, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস? পলাশ পাল্টা চেঁচিয়ে বলল, হ্যাঁ মারলাম। বাড়াবাড়ির একটা সীমা আছে মিথিলা। তুমি জেনিকে ধাক্কা দিয়েছিলে কোন সাহসে? একটা বাইরের মেয়ে তোমার গায়ে লেপ্টে থাকবে, আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা দেখব? জেনি চটে গেল এবার। মিথিলার বাংলা কথা না বুঝলেও ওর চোখমুখের অবস্থা দেখে ঘটনা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। এই মেয়ে তো সব বিষয়ে অতিরিক্ত করছে। ও এসেই তাদের দুজনের মাঝে দাঁড়াল। পিঠের আড়াল হল পলাশের ঠাম দেহ। মিথিলার মুখের সামনে আঙুল তুলে বলল, মেটিলা, নিজের সীমায় থাকো তুমি। আমি কিছু বলছি না মানে বলবো না তা কিন্তু নয়। সব সময় দেখছি আমাদের দুজনকে একসাথে দেখলেই কি সব বলে ঝগড়া করতে আসো। ফালাস কিছু না বলে লাই দিচ্ছে তোমাকে। মেইড হয়ে মালিকের সাথে এমন আচরণ করছো? এত স্পর্ধা তোমার? মিথিলা উত্তর দেবে কি? বিস্ময় স্তব্ধ হয়ে গেল। জেনির কথায় চোখ বুজে সূচক শব্দ করল পলাশ। আর চোখে এক পল দেখল স্ত্রীকে। মিথিলা হতবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মেইড? আমি মেইড তোমাকে কে বলেছে? প্রশ্নটা জেনির ভাষায় করাই, বুঝল সে। উত্তর দিল নিজের মতন, মেইড না হলে তুমি কি? ফালাস যে আমাকে বলল,
ওকে সাহায্য করতে ওর বাড়ির লোকেরা তোমাকে ওর সাথে পাঠিয়েছে। কি ফালাস, ঠিক বলিনি আমি? 4 জোড়া চাউনি তাক হতেই পলাশ চোখ নামিয়ে দিল। মুখাইবে তার বিস্তর চিন্তা, কিছুটা ধরা পড়ার ভয়ও সাথে। মিথিলা কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে। আমি তোমার মেয়েড পলাশ? পলাশের একটু আগের উঁচু স্বরটাই রাতারাতি নেমে এলো এবার। সাফাই দিতে চাইল মিথিলা। আমি আসলে। মিথিলা কোনোকালেই বোকাসোকা ছিল না। এতেই যেন উত্তর পেয়ে গেল বাবার রাজকন্যা মেয়েটাকে বিয়ের পরে স্বামী পরিচয় করিয়ে দিচ্ছে কাজের লোক বলে। অপমানে মুখটা নীল হয়ে এলো ওর। সদ্য ঢেউ তোলা কান্না গিলে জেনির দিকে চাইল আবার। প্রশ্ন করল সোজাসুজি, আমি মেইড হলে তুমি পলাশের কে হও? জেনির মধ্যে রাখরাখ নেই, কাঁধ উঁচিয়ে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। পলাশের প্রতি হয়তো এক ফোঁটাও ভালোবাসা নেই, টাকার জন্যেই তো বিয়ে করা। কিন্তু শত হোক স্বামী তো। শক্ত পদ্যুগল টলে ওঠে মিথিলার, পিছিয়ে যায় এক পা, চোখ ফেটে জল ছুটে আসে। কোনো দিক না দেখে দৌড়ে চলে যায় ভেতরে। সুগভীর রাত, ভ্যাপসা গরম ফুরিয়ে যাচ্ছে আচমকা ঠান্ডা বাতাস আসায়। শীতেল বাতায়নে দাঁড়িয়ে ফোনের ওয়ালপেপারে একবার চোখ বোলাল নাহিদ। এই ঘোর অন্ধকার রাতে ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ও। একটা ছোট্ট টিউব লাইট চিলেকোঠার পা ছুঁয়ে ঝুলছে। সেই আলোর তির্যক অন্ধকারটা গিয়ে লুটিয়ে পড়ছে সিঁড়িতে। কেউ এলে গেলে শুধু দেহের ছা বোঝা যাবে, মুখ দেখার উপায় সংকীর্ণ। নাহিদের চোখ সেই অন্ধকারেই আটকে। আচমকা নজর পড়ল কেউ একটা এগিয়ে আসছে এদিকে। দেয়ালে যে ছা বসেছে, জোরালো বাতাসে চুল উড়ছে তার। হুঙ্কারের ন্যায় হুম্ম হুম্ম শব্দ করছে মুখে। নাহিদের চোখ কপালে ঠেকল অমনি। এটা কি ভূত নাকি? রাতের বেলায় ছাদে এসব থাকে শুনেছিল, সত্যি সেসব না তো। কপাল কুচকে একবার চারপাশে তাকালো সে। হঠাৎ কি ভেবে ফিরে চাইল আবার। দেখল বড় স্পষ্ট চোখে অবয়ব এগিয়ে আসছে। আর কয়েক কদমেই অমানিসা ফেলে আলোয় আসার পালা। এর আগেই শব্দ করে হেসে উঠল নাহিদ। হাসতে হাসতেই বলল, মিস নুহা, ভয় দেখিয়ে লাভ নেই। আমি ভূতে ভয় পাই না। মেয়েটা থতমত খায়, চুলগুলো ঠিকঠাক করে ত্রস্ত। শিশুসুলভ মুখটায় গাম্ভীর্য টেনে এসে দাঁড়ায় আলোতে। নাহিদকে হাসতে দেখে লজ্জা পেল নুহা। মিনমিন করে বলল, মজা করছিলাম। আপনি বোকা হলেও সাহসী তা তো জানতাম না। ওর মেয়ে যাওয়া দেখে হাসিটা টেনেটুনে কমাল নাহিদ। স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা বেশ, ওসব ছাড়ুন। ডেকেছেন কেন? ও হ্যাঁ। বাম হাতটা চট করে সামনে আনল নুহা। ভাঁজ করা কাগজ মুখের সামনে তুলেতেই আকাশ হতে ছিটকে পড়ল নাহিদ। বিকট চোখে আর্তনাদ করল, আপনি আমাকে প্রেমপত্র দিচ্ছেন? মেয়েটা ভ্যাবাচেকা খায়, চোখের পাতা ঝাপটে বলে, মানে আবার কি? এই রাতের বেলা ফোন করে ছাদে এনে চিঠি দেয়ার মানে তো আপনি আমাকে বলবেন। নাহিদের কণ্ঠ নরম, অথচ নুহা কটমটিয়ে উঠল। আগের রূপে ফেরত গিয়ে খ্যাক করে বলল, একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ, তাহলে এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব। কোন দুঃখে আপনাকে প্রেমপত্র দেব শুনি? নুহা আর যাই হোক, এসব ভ্যাসদের প্রেমে পড়ে না। নাহিদের ইগোতে লাগল, মুখ শক্ত করে বলল, যে কাজটা করছেন সেটা বলায় এত ভাব নিচ্ছেন কেন? মুখের সামনে প্রেমপত্র ধরে বলছেন প্রেমপত্র দিচ্ছেন না। নুহা অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন? পুরো ব্যাপারটা আগে বলতে দিন আমায়। নাহিদ কিছু বলল না, কপাল গুটিয়ে চেয়ে থাকল শুধু। ও নিজেই বলল, এই কাগজটাতে পুষ্পিতার লেখা একটা জিনিস আছে। আপনি এটাকে চুপি চুপি গিয়ে তীব্র স্যারের পকেটে রেখে দেবেন। অমনি নাহিদ জিভ কেটে বলল, এই রে, এটা তিরোর জন্যে? আর আমি না বুঝে কি উল্টোপাল্টা ভাবলাম বলুন তো। পুরুষ মানুষের কাজে এমন, বুঝবেও বেশি, চেঁচাবেও বেশি, কিন্তু নাম হবে মেয়েদের। এখন যে কাজ দিচ্ছি সেটা করে দিন তাহলেই হবে। ও মাথা চুলকাল, পরপর খুব চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু সমস্যা একটাই, তীব্র তো পকেট ছাড়া শার্ট পরে। তাহলে পকেট কোথায় পাব? আর চিঠিটা রাখবই বা কোথায়? নুহার এত মেজাজ খারাপ হল, টাস করে কপালে চড় মেরে বলল, হায় আল্লাহ, কাকে দিচ্ছি রাজার পার্ট।
আরে ঢ্যাঁড়স, শার্টের পকেট না থাকলে কি প্যান্টেও নেই? সেখানে রাখবেন। নাহিদ মাথা ঝাঁকাল এবার। ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা রেখে দেব। কিন্তু এতে কি হবে? নুহা রহস্য হেসে বলল, আমরা যা চাইছি তাই। এই পর্বটা আমি ঈদের পরদিন থেকে লিখছি, অথচ শেষ করলাম আজ। মানে কি একটা অবস্থা হচ্ছে আমার। যাক গে, সব কষ্ট ভুলে যাই আপনারা যখন সুন্দর সুন্দর মন্তব্য করেন। আজকেও একটু কষ্ট কমিয়ে দিন তো। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৩২। মিথিলা এক ছুটে নিজের ঘরে এলো। বিধ্বস্তের ন্যায় পায়ের গতি, কান্নায় কণ্ঠ বুজে আসছে। এই ক্ষুদ্র জীবনে এত বড় অপমান সে কোনো দিন হয়নি। শেষে কি না একটা দুশ্চরিত্র লোকের সাথে বিয়ে হলো, যে নিজের স্ত্রীকে বাইরের মেয়ের কাছে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাবে না। কান্নার তোপে মিথিলার হেঁচকি উঠে যায়। প্রতি পড়তে পড়তে মেয়েটার বুক জুড়ে পরিতাপের জোয়ার ফুসল আজ। লোভের কারণে কারো সত্যিকারের ভালবাসাকে পায়ে ঠেলে পলাশকে বেছে নেয়ার শাস্তি হয়তো এটাই। এত অসম্মান তো লেখাই ছিল কপালে। মিথিলা ঠোঁট ভেঙে ভেঙে কাঁদল। সেদিনের মতো নাহিদের মুখখানা মানস্পটে স্পষ্ট রূপে ভাসছে। ইস, ছেলেটা কত ভালোবাসত ওকে। আর ও কি করল? টাকা পয়সা, কানাডায় বাড়িগাড়ির লোভে মুখের ওপর অবজ্ঞা করল সব কিছু। তাদের বছর দুয়েকের প্রেমের দিনগুলি ছবির মতো মনে পড়ে মিথিলার। প্রতিটা সাক্ষাতয় হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত নাহিদ। আর প্রতিবার দেরি করে পৌঁছত সে। অথচ ছেলেটা কোনোদিন অভিযোগ করেনি। মিথিলা যা কিনতে চায়, যা খেতে চায় সবটা দুহাতে তুলে আনত নাহিদ। তার দুচোখ ভরতি শুধু ভালোবাসা ছিল। যেথায় কোনো খাদ নেই, খামতি নেই। কাউকে নিয়ে ভাবা তো দূর, অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি অবধি। অথচ বিনিময়ে মিথিলা কি দিয়েছে? নরম গলায় কোনোদিন একটা কথা বলেনি ওর সাথে। দূরছাই করেছে সব সময়ে। কিসের আশায়, কোন সুখে হিরে ছেড়ে কাজ বেছে নিলি মিথিলা? মেয়েটা প্রশ্ন করল নিজেকেই। উত্তর না এলেও বেড়ে গেল কান্নার গতিবেগ। হঠাৎ চোখ পড়ল ব্লাঙ্কেটের এক ফাঁক বলে ফোন বেরিয়ে আছে পলাশের। অমনি তীরস্থ হল মেয়েটা। চোখ মুছে ত্রস্ত গিয়ে ফোন হাতে তুলল। পলাশের লক ওর জানা। পাশাপাশি শোবার সময় কয়েকবার আর চোখে দেখেছিল। মিথিলা ত্রস্ত ঢুকল অনলাইনে। লিস্ট ঘেটে কল করল বাবাকে। বিধি বাম। ঝড়ের বেগে ফোনটা হাত থেকে ছিনিয়ে নিল কেউ একজন। মেয়েটা ভরকায়। গোল চোখের চাউনিতে ধরা পড়ে পলাশের মেয়ে থাকা মুখ। লাইন কেটে দিতেই মিথিলা রাগে আগুন হয়ে বলল, ফোন নিয়েছ কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো। পলাশ, ফোন দাও। পলাশের দৃষ্টি কোমল, অমন নম্র স্বরেই বলল, মিথিলা আমার কথাটা শোনো। এসব সামান্য বিষয় নিয়ে কেন পরিবার জানাতে হবে? এমন টুকটাক ঝামেলা তো প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। মিথিলা অবাক হয়ে বলল, সামান্য? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য পলাশ? বিয়ের পরেও তুমি আরেকটা মেয়ের সাথে লাগাতার ঢলাঢলি করে যাবে, তার কাছে আমাকে পরিচয় করাবে আমি কাজের লোক? সেই মেয়ের জন্যে গায়ে হাতও তুলবে আমার? আর এইসব কিছু সামান্য ভেবে আমি মনে নেব? আমাকে তোমার এতটাই বোকা মনে হয়? পলাশ জিভে ঠোঁট ভেজাল। ঠিক এই অশান্তির ভয়েই ছিল এতদিন। বলল, দেখো মিথিলা, জেনি ভুল বলেছে। ও কেন আমার গার্লফ্রেন্ড হবে? শি ইজ মাই ফ্রে। পথিমধ্যেই আঙুল তুলল মিথিলা। কড়া কণ্ঠে সাবধান করল, মিথ্যে কথা বলবে না পলাশ। আমি কচি খুকি নই যে তুমি আমায় যা বোঝাবে তাই বুঝব। ছি ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে তোমার মতো এরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হয়েছে আমার। পলাশের চাউনি বদলে গেল সহসা। হুঙ্কার ছুড়ল মৃদু গলায়, মিথিলা, একদম চোখ রাঙাবে না। তোমায় আমি ভয় পাই? লজ্জা করে না? লজ্জা করে না এরকম নোংরা কাজ করে আবার চড়া গলায় কথা বলতে? আমি আবারও বলছি, তুমি ভুল ভাবছ। জেনির সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। হতে পারে ও আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি তো জানি আমার বউ আছে, তাই না? চুপ, একদম চুপ। এতগুলো মিথ্যে গড়গড় করে বলতে একটু বাজছেও না মুখে? আমি ঘাসে মুখ দিয়ে চলি না পলাশ। এই জন্যেই প্রথম থেকে তোমাদের হাবভাব নিয়ে সন্দেহ হচ্ছিল আমার। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছি।
ছি, এতটা নির্লজ্জ তুমি হতে পারলে পলাশ? ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখাকে কি বলে জানো? হঠাৎ রাগের মাঝেও হেসে ফেলল পলাশ। তুচ্ছ তার হাসির ধরন। বিদ্রূপ করে বলল, এসব তুমি বলছো? যে মেয়ে টাকার জন্যে নিজের পুরনো প্রেম ছেড়ে লাফিয়ে আসে আমায় বিয়ে করতে, সে মেয়ে বলছে এসব কথা? হ্যাঁ বলছি, কারণ আমি যা করেছি বিয়ের আগে। তোমার মতো বউ গার্লফ্রেন্ড সব একসাথে মেইনটেইন করিনি। আমার ওই এক অতীত নিয়ে আর কতবার খোঁটা দেবে? খুঁজতে গেলে অমন হাজারখানেক অতীত তোমারও বেরিয়ে আসবে পলাশ। অবশ্য অতীত খোঁজার কি দরকার? চোখের সামনে যার একটা জঘন্য বর্তমান পড়ে আছে, তাতেই তো চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। পলাশ কটমট করে বলল, বারবার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। মিথিলা পাল্টা চেঁচায়, বলবো, 100 বার বলবো। কি করবে? হ্যাঁ, সত্যি কথা শুনতে খুব গায়ে লাগছে তাই না? তুমি আসলেই একটা নোংরা, দুশ্চরিত্র লম্পটছে। কথা শেষ হয় না, পূর্বেই মেয়েটার সেই একই গালে দ্বিতীয় চর বসাল পলাশ। অথচ একটু আগের প্রহারের আঁচি কাটেনি। লালচে কপলে ফের আঘাতে চামড়া শুদ্ধ বিবশ হয়ে থাকে। আর তো চোখ তুলে চাইল মিথিলা। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে জল। ভেজা কণ্ঠে হতবাক হয়ে বলল, তুমি আবার আমাকে মারলে পলাশ? আবার? পলাশ ক্ষুব্ধতায় একাকার হয়ে বলল, হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারব। এখানে তোমার বাবা মা নেই যে আহ্লাদের যা ইচ্ছে তাই করবে। আর একটা শব্দ উচ্চারণ করলে মারতে মারতে তোমায় শেষ করে দেব মিথিলা। আমার বাড়িতে, আমার টাকায় খেয়ে পড়ে থাকতে হলে চোখ নামিয়ে কথা বলতে হবে। এটা তোমাকে আগেও বলেছি, আবার বলছি। মেয়ে মানুষের এত ঔদ্ধত্য আমি পছন্দ করি না। মিথিলা দমে যাওয়ার মেয়ে নয়। আঘাতের ধাত সামলে উঠল মিনিটে। স্ফুলিঙ্গের ন্যায় জলে পড়ে বলল, পারব না আমি। 3 বেলা কটা খাওয়াচ্ছ বলে তোমার সব অন্যায় মেনে নিতে হবে? আগে অন্তত যেমন তেমন ছিল। আমাকে কাজ করাতে, খাটাতে, কিন্তু তাই বলে আমার চোখের সামনে একটা অন্য মেয়ের সাথে নোংরা সম্পর্ক রাখবে, আর আমি বসে বসে দেখব? পরপরই হুহু করে কেঁদে উঠল মেয়েটা। চটচটে মুখ ঢেকে প্রলাপ করল বোঝা স্বরে, আমি কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি একজনকে ঠকিয়ে। না হলে আমার কপালে এমন স্বামী জুটল, যে কি না ঘরে বউ রেখে, সংসার রেখে এসব পরকীয়ায় লিপ্ত হয়। আল্লাহ, এখন আমার কি হবে? আমার ঘেন্না লাগছে নিজেকে। এমন ছেলে দিনের পর দিন ছুঁয়েছে আমাকে। দিনের আলোতে যদি ওরা এত গা ঘেঁষতে পারে, না জানি এতদিন ধরে কি কি করে বেরিয়েছে। ছি! পলাশ দাঁত খিচে চোখ বুজল। দম ঝাড়ল দীর্ঘকায়। মিথিলা হড়বড় করছে তখনও। এসব করার আগে একবারও নিজের কথা ভাবলে না পলাশ? একবারও নিজের সংসারের কথা ভাবলে না? এতটা নীচ তুমি? ও চেঁচিয়ে উঠল অমনি, কিসের বউ? হ্যাঁ, কিসের সংসার? কিসের কথা বলছো তুমি? এগুলোর মানে তুমি বোঝো মিথিলা? তখন থেকে স্বামী স্বামী করে যাচ্ছ, অথচ আজ অবধি সেই স্বামীর জন্য ভালোবেসে 1 কাপ চা বানিয়েছ? কখনো অফিস থেকে দেরি করে ফিরলে ফোন করে খবর নিয়েছ আমার? 2 বেলা রান্না করতে যাও আমাকে কত গালাগাল করে আমি জানি না? কি দেখে সংসার করব তোমার সাথে? না আছে রূপ, না আছে গুণ, আর না আছে আমার প্রতি কোনো রকম কোনো যত্ন। সব সময় নিজের মতো আরাম আয়েশে থাকতে চাও। আমাকে বিয়েটাও তো ভালোবেসে করনি, করেছিলে টাকার লোভে। ছেলে কানাডায় সেটেল, বড় চাকরি করে জেনে নিজের 2 বছরের সম্পর্ক এক কথায় শেষ করে দিয়েছিলে। তার থেকে সব রকম সুবিধে নেয়ার পরেও লালা ফেলতে ফেলতে এসে বিয়ের পিঁড়িতে বসেছ। তাহলে এখন এত আহাজারি কিসের তোমার? যেই আমার একটা দুর্বলতা পেয়েছ অমনি সাধু সাজছ তাই না? মিথিলা ফিরতি জবাব দিল, তোমার কাছে আমার সাধু সাজার কোনো দরকার নেই পলাশ। কারণ আমি যাই করে থাকি, তোমার আর জেনির এই নোংরামো সেই সব কিছুর ঊর্ধ্বে। নাহিদের সাথে সম্পর্ক থাকলেও ও আমার হাত ছাড়া অন্য কোথাও ছোঁয়নি আজ অবধি। কিন্তু তুমি, তোমরা কি করে বেড়াচ্ছ সেসব তো আমি নিজের চোখে দেখছি। পাপের কথা বড় মুখ করে এখনো অস্বীকার করে যাচ্ছ। লজ্জার ছিটেফোঁটাও কি তোমার মধ্যে নেই? না নেই তো কি হয়েছে? আচ্ছা, তোমার সত্যিটা শোনার এত শখ? ঠিক আছে যাও, মেনে নিলাম। জেনি সত্যিই আমার গার্লফ্রেন্ড।
এক দুদিনের নয়, গত ১.৫ বছর ধরে আমাদের সম্পর্ক। হয়েছে? শান্তি পেয়েছ এখন? মিথিলা স্তম্ভিত হয়ে আওড়ায়। পলাশ? ছেলেটা তেতে ওঠে। কি পলাশ? এখন অবাক হওয়ার নাটক করছো কেন? তোমার কি মনে হয় এই বিয়েটা আমি স্বেচ্ছায় করেছিলাম? না, একদমই নয়। এত বছর পর দেশে গিয়ে শুনলাম মা আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। না করিনি। ভাবলাম মনের মতো মেয়ে হলে জেনি টেনি সব বাদ দিয়ে দেব। কিন্তু তুমি আমার মনের মতো তো দূর, তার আশেপাশেও নও। না দেখতে, না শুনতে। কিন্তু লোভ আছে 16.5 আনা। তাও অমত করিনি। কারণ শুনলাম তোমার বাবা বিয়েতে শুধু মেয়ে দিচ্ছেন না, সাথে নগদ টাকা আরও অনেক কিছু আসবে। ভেবেছিলাম তোমাকে ওখানে রেখে এসে এখানে নিজের মতো থাকব। কিন্তু কি হলো তারপর? মা বললেন মেয়ে বরের সাথে কানাডা আসবে, এমনই নাকি কথা ছিল দুপক্ষের। আমার এত মেজাজ খারাপ লাগছিল। তার ওপর এলাকা শুদ্ধ লোকের সামনে জানলাম তোমার চরিত্র ঠিক নেই। ঠিক তক্ষুনি একটা মোক্ষম অজুহাত গড়িয়ে তোমাকে ফেলে আসতে চাইছিলাম। কিন্তু তুমি এত চালাক একটা মেয়ে। রীতিমতো থানা পুলিশের হুমকি দিয়ে আমার সাথে এসেছ। সেদিনই ভেবে রেখেছিলাম একবার তোমাকে নিয়ে এসে এখানে ইচ্ছেমতো কাচব। লোভের যে রঙিন চশমা পড়েছিলে এতদিন, সব ছুটিয়ে দেব একদম। তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখতেই তো ইচ্ছে করে এখানকার সিম কিনে দেইনি। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাকরুদ্ধ মেয়েটা কিছুক্ষণ কথাই বলতে পারে না। পলাশ নিজেই ফুঁসতে ফুঁসতে বলল, সত্যি কথা হলো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। আরে, এর চাইতে ভালো হতো যদি তোমাদের বাড়ির আশ্রিতা মেয়েটাকেও বিয়ে করতাম। কি যেন নাম? হ্যাঁ, পুষ্পিতা। ওর অন্তত রূপ আছে। কিন্তু তোমার কি আছে মিথিলা? তোমার কিসের এত দম্ভ? শরীর ভরা জেদ, লোভ আর হিংসে ছাড়া কোনো গুণই তো আমার চোখে পড়ে না। বাবা মা সারাদিন গান্ডেপিণ্ডে গিলিয়েছে। সংসার কি জিনিস সেসব জানো? জেনি সম্পূর্ণ একটা কানাডিয়ান মেয়ে হয়েও আমার জন্য কত বদলেছে নিজেকে দেখছ? আমার পছন্দের রান্না করে আনে দেখেছ? নিজেই ভাবো তো, ওর কাছে কেন যাব না আমি? স্বামীকে ঘরে আটকে রাখার মতো ক্ষমতা আছে তোমার? তুমি কি জেনির পায়ের যোগ্যতাও রাখো? মিথিলার কণ্ঠরোধ। আরেকটাও উচ্চবাচ্য না করে আহতের ন্যায় ধপ করে বসে পড়ল বিছানায়। চোখের জল গলগল করে গলায় ছুটে যাচ্ছে। খুব আস্তে বলল, আমাকে দেশে দিয়ে আসবে প্লিজ। পলাশের কণ্ঠ শক্ত। দেশে যাওয়া কি মামার বাড়ির আবদার নাকি? কত টাকা পয়সার ব্যাপার জানো? আমার বাপিকে একটা ফোন দাও, যা লাগে দিয়ে দেবে। দয়া করে আমায় দিয়ে এসো পলাশ। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমায় পাঠিয়ে দাও। তুমি ঠিকই বলেছ, সংসার করার কোনো যোগ্যতাই আমার নেই। তাই আমি চলে যাই। তারপর তুমিও শান্তিতে থাকো, আমিও একটু মুক্তি পাই। এই কানাডার মাটিতে দমবন্ধ হয়ে আসছে আমার। আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না এখানে। বিশ্বাস করো পলাশ, নিঃশ্বাস আটকে মরে যাব আমি। পলাশ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মিথিলার চোখ ভরতি টলটলে জল। সাথে গাল, গলা নেমে সব বুক অবধি আসছে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল সে। বলল, ঠিক আছে, তোমার যাওয়ার বন্দোবস্ত করতে পারি। তবে হ্যাঁ, একটা শর্তে। অনেক আশা নিয়ে মুখ তুলল মিথিলা। স্বরের হাল অনুচ্চ। কি শর্ত? যেতে হলে ডিভোর্স পেপারে সই করে দিয়ে যেতে হবে। মিথিলা কিংকর্তব্য বিমূঢ়। অথচ সেই মূরতা শরীর ছোঁয় না পলাশের। নিরুদ্বেগভাবে কাঁধে তোয়ালে ঝোলায় সে। বলে যায় নিরেট স্বরে, শাওয়ারে যাচ্ছি। বের হতে হতে ভাবো কি করবে। ওয়াশরুমে ঢুকে গেল। তারপর মিথিলা নিথরের ন্যায় ঠায় বসে রয়। কেন, কি জন্য, কিংবা কিসের কারণে মেয়েটা জানে না। শব্দ করে কেঁদে উঠল হঠাৎ। আলোয় ভরা সকাল যখন কড়া রোদের হয়, সেই আলো এসে ছিটকে পড়ে তার কান্নাভেজা মুখেও। অলিন্দুগুলো কৌতূহলে ফেপে উঠতে চায়। জিজ্ঞেস করে, নাহিদ কি এখনো আমার অপেক্ষা করছে? দুপুর 12টা বাজে প্রায়। ঘরের কাঠের চেয়ারটার ওপর ছড়িয়ে রাখা তিরোর শার্ট প্যান্ট। আর সেই দিকে ওত পাতা শিকারীর ন্যায় চেয়ে আছে নাহিদ। এই প্যান্টের পকেটেই সে নুহার দেয়া চিঠিটা রেখেছে। না না, নুহার নয়, পুষ্পিতার লেখা চিঠি।
তবে ভেতরে কি লেখা নাহিদ পড়েনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর স্বভাবটা তার চিরকাল লঘু। তবে ছেলেটার বুকখানা উত্তেজনায় ফাটছে। গতকাল ঢাকা থেকে ফিরে ফ্রেশ হয়ে এখানেই প্যান্ট মেলে রেখেছিল তীব্র। এত বেলা হল, অথচ এখনও কি ভোসভোস করে ঘুমোচ্ছে দেখো। আজ শুক্রবার বলে সজাগ হওয়ার কোনো নামই নেই। কিন্তু নাহিদের যে আর তরস হইছে না, বিট্টু কখন উঠবে, আর কখন পরবে প্যান্টটা। এর মাঝেই তীব্র নড়েচড়ে উঠল। এতক্ষণে ঘুম ভেঙেছে জনাবের। অমনি তীরস্থ হয়ে উঠে দাঁড়াল নাহিদ। তীব্র চোখ মেলল, শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙল দুহাতের। তন্দ্রিত সাদা চোখ দুটো তাক হতেই নাহিদ থতমত খেয়ে দৃষ্টি নামায়। ভ্রু কুচকাল। নিরেট জমাট কণ্ঠস্বর ঘুমের জন্য গাঢ় শোনাল। কি হয়েছে? নাহিদের ফতাফত জবাব, কই কিছু না তো। কি হবে? তীব্র আর কথা বাড়ায় না। ওয়াশরুমের পথ ধরে চুপচাপ। উদাম দেহের কোমরের অংশে ট্রাউজার দাগ তুলে চেয়ে যেতে যেতে চেয়ারের ওপর থেকে শার্ট প্যান্ট তুলে নিল হাতে। তুরন্ত নাহিদের চোখ দুটো চকচক করে উঠল। বিট্টু নিশ্চয়ই চেঞ্জ করবে এখন। আর প্যান্টটা পরতে গেলেই তো পকেটে চোখ যাবে, তখনই চিঠি পাবে হাতে। উফ, নুহা যে উৎসাহ আর আয়োজন নিয়ে দিয়ে গেছে, এটা কোনো না কোনো ব্রহ্মাস্ত্র তো নির্ঘাত আছে এতে। এইবার সেই অস্ত্রের ঘায়ে বিট্টু পুষ্পিতার প্রেম জমে যাবে। আহা, ভাবা যায় এত বড় একটা কাজে নাহিদ নিজে অবদান রাখছে। ভবিষ্যতে যখন বিট্টুর ছেলেমেয়ে হবে, গর্বে বুক ফুলিয়ে ওদের এই গল্প শোনাবে নাহিদ। ভাবতেই ছেলেটার শরীর শুদ্ধ গলে যাচ্ছে আনন্দে। ঠিক সে সময় ওয়াশরুমের ছিটকিনি খুলে বেরিয়ে আসে তীব্র। নাহিদ ত্রস্ত পেছনে ফিরে চাইল। তীরর হাতে ব্রাশ। কাছে এসে বলল, নাস্তা এনেছিস? নাহিদ উত্তর দিল না। কপাল কুঁচকে ওর আপাদমস্তক দেখল এক পল। যেমন ভাবে ঢুকেছিল তেমন ভাবেই বাইরে এসেছে তীব্র। কই, চেঞ্জ তো করেনি। বিভ্রমে চোখ পিটপিট করে বলল, তোর প্যান্ট কোথায়? তীব্র নিজেতে চোখ বোলায়, বুঝতে না পেরে বলে, পরেই তো আছি। এমন ভাবে দেখছিস যেন শালা পরনে কিছুই নেই। নাহিদ ফের থতমত খেল। পরপরই উদ্বিগ্ন হয়ে বলল, তুই যে প্যান্টটা একটু আগে সাথে করে নিয়ে গেলি, সেটা কোথায়? ওটা পরবি না? সদ্য ঘুম ভাঙায় তীরর মেজাজ বেশ চড়া, এত অল্পতেই রেগেমেগে বলল, কেন? তাতে তোর কি? আমি প্যান্ট পরব না প্যান্ট ছাড়া থাকব সেটা আমার ব্যাপার। তুই কি আমার ঘরের বউ যে প্যান্ট নিয়েও এখন জবাব দিতে হবে? নাহিদ অতিষ্ঠ হয়ে বলল, উফ কি যে বলিস তুই। গুন্ডার পোশাক আশাক ভালো হলেও ব্যবহার কোনোদিন ভালো হয় না। বলতে বলতে চপল পায়ে নিজেই এগিয়ে এলো সে। তীরর পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকল। চোখের হোঁচট খেয়ে ছিটকে পড়ল অমনি। আর্তনাদ করল সজোরে, এ কি? এটা তুই কি করেছিস? তীব্র সুন্দর মুখটা কোচকায়। হয়েছেটা কি? নাহিদ মাথায় হাত দিয়ে বলল, তুই প্যান্টটাকে পানিতে ভিজিয়েছিস কেন? তীরর সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মহাবিরক্ত হয়ে বলল, এত ঢং করছিস কেন? ময়লা হয়েছে তাই ভিজিয়ে রেখেছি। এমন ভাব করছিস যেন আজ অবধি কাউকে জামাকাপড় ধুতে দেখিসনি। নাহিদ কোনো কথায় কান দিল না। একেবারে দৌড়ে গিয়ে ফেনা ভরতি পানির বালতি থেকে প্যান্ট টেনে তুলল ওপরে। ঝপঝপ ঝপঝপ করে জল ঝরছে তা থেকে। ছেলেটা দ্রুত পকেট হাতাল। মনে একটুখানি আশা, পাছে চিঠিটা যদি অক্ষত থাকে এখনো। বিধিবাম সার্ফেক্সেলের ছোঁয়ায় কাগজ গলে টলে একাকার। পকেটের ভেতর হতে ছিঁড়ে ছিঁড়ে নাহিদের আঙুলে চলে এলো। বেচারার চেহারাটা চুপসে গেল হতাশায়। সব উচ্ছ্বাস নেতিয়ে যাওয়ার সাথে দারুণ এক ভয় জাগল মনে। এখন কি হবে? মিস নুহা যদি এসব ঘটেছে শোনেন, এমনিতেই সারাদিন ঢ্যাঁড়স বলে ডাকে। এরপর কি বলবে তাহলে? তীব্র দরজায় দাঁড়িয়ে ওর হাবভাব দেখছিল। ছেলেটা ব্যর্থতার তোপে কেমন পাথর হয়ে আছে। সমস্যা কি তোর নাহিদ? কি হয়েছে একটু বলবি আমায়? নাহিদ ফোঁস করে দম ফেলল। প্যান্টটাকে আগের জায়গায় রেখে ঘুরে চাইল ওর দিক। কণ্ঠে তার উপচে পড়ছে বেদনা। কিছু হওয়ার আগেই তো সব শেষ করে দিলি। যা বুঝলাম, এত তাড়াতাড়ি আমার চাচা হওয়া হবে না। তারপর মুখ কালো করে চলে গেল ছেলেটা। তীরর মেজাজ বিগড়াল। বিড়বিড় করল বীতস্পৃহায়, শালা ভুলে ছেলে হয়ে গেছে।
মাঠের গরু কোনোদিন মানুষ হয়? ঘরের বাইরে দাঁড়িয়ে আছে নুহা। মাঝে মধ্যে অশান্ত পায়ে হাঁটছে দুদিক। ওদিকে আকাশের বুকে দাপট চলছে মেঘেদের। হালকা পাতলা বাজ পড়ছে কোথাও। বেশ আয়োজন করে বৃষ্টি আসবে হয়তো। নুহা অপেক্ষা করছিল নাহিদের কাজটা ঠিকঠাক হলো কি না জানতে। মিনিট কয়েকেই বেরিয়ে আসে সে, সন্তর্পণে দৌড় চাপায় প্রথমে। নুহা অমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। উত্তেজিত কণ্ঠেও ফিসফিস করে বলল, রেখেছিলেন চিঠিটা? পড়েছেন উনি? কি বললেন পড়ে? বুঝতে পারেনি তো কিছু? এতগুলো প্রশ্নের পিঠে কেবল মুখ গোজ করে চেয়ে থাকল নাহিদ। ভেতরটা তার আফসোসে চৌচির, এখন কি করে বলবে? তীব্র চিঠি পড়া তো দূর, হাত দিয়ে ছোঁয়নি। নুহা অধৈর্য হয়ে বলল, আরে হলোটা কি? কথা বলছেন না কেন? ও খুব মন খারাপ করে বলল, আসলে মিস নুহা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন। মেয়েটা আতকে বলল, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? তীব্র স্যার ঠিক আছেন তো? আরে সেরকম কিছু না, চিঠিটার কথা বলছি। নুহা নাকচোখ কোচকাল, কি যাতা বলছেন বলুন তো। ঝেড়ে কাশুন না মশাই। নাহিদ মেয়েদের মতো ঠোঁট উল্টেপাল্টে বলল, হয়েছে কি, আমি তিরোর পকেটে চিঠি রেখেইছিলাম। কাল রাতে ও যে প্যান্ট পরে খুলে রাখল চেয়ারে, ওটাতে। নুহা খুশি হয়ে বলল, সাব্বাস। তারপর কি হলো? নাহিদের সারা মুখে অদৃশ্য কালি লেপটে গেল এই সাব্বাস শুনে। ঘটনার পরেরটুকু তো এখনও বলা বাকি। সব জানলে মেয়েটা কি বলবে? সাব্বাসের বিপরীত শব্দটা কি? না, চিন্তায় নাহিদ মনে করতে পারল না। নুহা তাগিদ দেয়, আহা আজব তো। একটা কথা অর্ধেক বলে মুখে স্কচটেপ লাগাচ্ছেন কেন? শেষ করবেন তো নাকি? নাহিদ গলা খাকারি দিল এবার। বলল মিনমিনিয়ে, ওই হয়েছে কি, চিঠি তো রাখলাম প্যান্টে। কিন্তু তীব্র পকেট চেক না করেই আস্ত প্যান্ট সার্ফ এক্সেলে চুবিয়ে দিয়েছে। সাথে শার্টও ছিল। নুহার সব আনন্দ মাটি। চোখ দুটো প্রকট হলো উল্টে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচাল, কি বল? হাঁসফাঁস করে ওর মুখটা চেপে ধরল নাহিদ। ওরা দাঁড়িয়েছিল সিঁড়িতে। যেখানে আস্তে কথা বললেও প্রতিধ্বনির তোপে বেশ জোরে শোনায়, সেখানে এই মেয়ে চেঁচাচ্ছে। পুরো বিল্ডিংয়ের লোক তো জড়ো হলো বলে। চাপা কণ্ঠে বলল, আরে চুপ চুপ, কি করছেন? এভাবে চেঁচালে তো সবাই শুনে ফেলবে। নুহা মাথা নাড়ল। তবে এই মুখ চেপে ধরার অজুহাতে বড্ড কাছে চলে এসেছে নাহিদ। যেই ঘনিষ্ঠতায় শ্বাসপ্রশ্বাসও লিপ্ত হচ্ছে লড়াইয়ে। তরুণীরা সেই আগের রোগটাই চট করে ফেরত এলো আবার। গলা শুকাচ্ছে, বুক কাঁপছে। মেয়েলি কোটর দুটো না চাইতেও ভরতি হয়েছে লজ্জার শ্রাবণে। অমন চোখেই নাহিদের দিকে চাইল সে। ছেলেটা তখনও চারপাশ দেখছে, কেউ এলো কি না, দেখল কি না ওদের। যখন ফিরল তার দিক, নুহার চাউনিতে আটকে গেল সব। বদলে এলো দৃষ্টিযুগল। কিছু অস্বস্তি, কিছু বিব্রতবোধের কবলে পড়ল সেও। চট করে মেয়েটাকে ছেড়ে সরে আসে নাহিদ। নুহার শরীর চুবল জড়তার স্রোতে। কণ্ঠনালীতেও ব্রিরার বান। দুজনেই সংকোচে জবুথবু তখন। নাহিদ এলোমেলো পাতা ফেলছে ফ্লোরে, পিঠ ফিরিয়ে উল্টো ঘুরে আছে ওরা। সে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, সরি। নুহার নিভু স্বর, ইটস ওকে। সামান্য ব্যাপারটা নিয়ে দুজনের লজ্জার কমতি নেই। কেউ কারো দিকে তাকাতেও পারছে না। নাহিদের মাঝের রাগঢাক কমে এলো এবার। একটু আগের ঘটনায় পরিবেশ রাতারাতি পাল্টেছে। বেশ ঝোড়োঝড়ো করে বলল, চিঠিটা তীব্র পড়তে পারেনি, কাগজ গলে গেছে। আপনি আমাকে একটা কাজ দিলেন, অথচ ঠিক করে করতে পারলাম না। সরি এগেইন। নুহা কি বলবে বুঝতে পারছে না, তবে চোখের কোণা তুলে মানুষটাকে দেখতে চাইল একবার। বলল ছোট গলায়, আচ্ছা। অমনি ঘুরে চাইল নাহিদ। সব ভুলল চোখের পলকে। খুব চিন্তা নিয়ে বলল, এখন কি করবেন তাহলে? প্রথম মিশন তো ফেইল করে গেল। নুহা ভেতরের আইধাই ভাব সামলে ওঠে। নিজেও তাকায় ওর দিক। নিম্নষ্ঠ কামড়ে বলে, দেখছি, পরের মিশন ভাবতে হবে। আচ্ছা, আমি এখন যাই। পুষ্পিতা একা ঘরে। মেয়েটা আবার বাজ পড়লে ভয় পায়। ঠিক বলতে বলতেও থামল নাহিদ। হুলুস্থুল প্রস্তাব ছুড়ল, আচ্ছা একটা কাজ করলে হয় না? নুহা এক পা বাড়িয়েছিল যেতে।
থেমে দাঁড়িয়ে বলল, কি? এখন তো আকাশে বাজ পড়ছে। আমি না, অনেক সিনেমায় দেখেছি বাজ পড়লে হিরোইন ভয় পেয়ে হিরোর কাছাকাছি আসে। তীরকে আপনাদের বাসায় পাঠিয়ে দেব? নুহা তবদা খেল, হাসবে না রাগ করবে দ্বিধাদ্বন্দ্বে ভূগোল সিদ্ধান্ত নিয়ে ওকে হা করে চেয়ে থাকতে দেখে বুক ফুলিয়ে হাসল নাহিদ। ভ্রু উঁচিয়ে বলল, কেমন বুদ্ধি দিলাম বলুন? দারুণ না? নুহা তাজ্জব বনে বলল, আপনার বয়স কত? নাহিদের হাসি মুছে যায়। কেন? নুহা আর কিছু বলল না। অতিষ্ঠতায় দুপাশে মাথা নাড়তে নাড়তে চলে গেল। বোকা ছেলেটা কিছুই বোঝেনি। মনের মাঝে হাজারখানেক প্রশ্ন নিয়ে ঘরে ঢুকল নিজেও। অমনি সামনে পড়ল তীব্র, হাতে চায়ের কাপ নিয়ে মাত্রই ডিভানে বসেছে। নাহিদ দাঁড়িয়ে গেল। পরপরই শঙ্কা জাগল মনে। বিট্টুটা আবার কিছু শুনে ফেলেনি তো? তীব্র চাইতেন। হে হে করে হাসল সে। ও অকারণেই ধমকাল। ছাগলের মতো না হেসে সামনে থেকে সর। দপ করে হাসি নিভে গেল ছেলেটার। মনক্ষুণ্ণ হয়ে বলল, এভাবে বলতে পারলি আমাকে? আমার এই হাসির ওপর ভার্সিটির কত মেয়ে ক্রাশ ছিল জানিস? তীরর চোখ দেওয়ালে ঝোলানো টিভিতে নিষ্পৃহ বলল, তাহলে ওদের কারো সাথে প্রেম করতি? শুধু শুধু লাইফটাকে হেল করার জন্যে একটা গোল্ড ডিগারকে বেছে নিলি কেন? নাহিদের যেটুকু হাসি বাকি ছিল উবে গেল সব। আবার মিথিলার কথা তুলছিস কেন? আমি তো ওকে ভুলতে চাইছি তাই না? তীব্র কিছু বলল না। টিভি ছেড়ে মেঝের দিকে ভ্রু কুচকে চেয়ে রইল। নাহিদ নিজেই এগিয়ে আসে কাছে। সুধায়, তোর কি মন খারাপ? না। তাহলে? মেজাজ খারাপ কেন? তীব্র বলল, কাল দুপুর থেকে পুষ্পিতাকে দেখিনি। মেয়ে তো বাইরেও বের হয় না। একটা বুদ্ধিও পাচ্ছি না ওদের বাসায় যাওয়ার। বুঝতে পেরেছে এমনভাবে মাথা ঝাঁকাল নাহিদ। বিজ্ঞের ন্যায় চিন্তার ভান করল কিছুক্ষণ। অনেকটা সময় খাটিয়ে বলল, আমিও পাচ্ছি না। তীব্র উঠে দাঁড়ায়। বলল মুখের ওপর, তোর বুদ্ধিতে চলব। তীরর অত খারাপ সময়ও আসেনি। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ। তাও আয়েশা খাতুন বাড়িতে নেই। খুব কাছের এক কলিগের বাড়িতে তাদের শাখার সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ভদ্রমহিলা সেখানেই গিয়েছেন। ফেরার কথা বিকেলে। অথচ আছরের আজান পড়তে না পড়তেই হুটহাট ঝড় তেড়ে এলো। বেড়ে গেল মেঘের তেজ। সেই সাথে তুফানরূপী বাতাসে কলিগের বাড়িতেই আটকে গেলেন আয়েশা। এদিকে নুহা পুষ্পিতা একা বাসায়। সন্ধ্যা হয়নি অথচ প্রকৃতির বুকে আম্বস্যার মতো অন্ধকার নেমে এসেছে। ধুলোবালি উড়ে আসছে হাওয়ায়। ঝড়ো বাতাসে জানলার কপাট একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। সাথে লাগাতার বজ্রপাত, বিদ্যুৎ চমকানো তো আছেই। পুষ্পিতার সাথে সাথে আস্তেধীর ভয়ে গুটিয়ে আসছে নুহাও। তারপর হুট করে লোডশেডিং হল। কাছে পিঠে কোথাও খুব জোরে বাজ পড়তেই ট্রান্সমিটার ফাটার বিকট শব্দ ভেসে এলো বাতাসে। ফাঁকা বাড়িতে দুই তরুণীরা শীর্ণ বুক ছলকে উঠল অমনি। গলা ফাটিয়ে একই সাথে চিৎকার ছুড়ল দুজন। তীরদের ঘরের দরজা খোলা ছিল তখন। ডিভানে শুয়ে মুঠোফোনে ভিডিও দেখছিল নাহিদ। তার পাশের টেবিলে বসে নোটস ঘাটছিল তীব্র। হঠাৎ চিৎকারে ভরকে গেল ওরা। একে অপরকে দেখে ঝড়ের বেগে ছুট লাগালো বাইরে। নুহা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে। তক্ষুনি দরজার কাঠে টোকার শব্দ শোনা যায়। পুষ্পিতা ভয়ে ভয়ে বলল, কে এলো এখন? ভূত না তো? উত্তর হিসেবে ভেসে এলো একটি স্থূল ধৈর্যহীন কণ্ঠস্বর, নুহা, দরজা খোলো। আমি তীব্র। পুষ্পিতার ভয়ডর শেষ। উল্টে মৃগের ন্যায় নয়ন জোড়া ঝলমলিয়ে উঠল। কারো অপেক্ষায় না থেকে দৌড়ে গিয়েই ছিটকিনি টেনে নামাল সে। ওপাশে দাঁড়িয়ে তীব্র। গোটা একদিন পর দেখা হলো দুজনের। ফ্ল্যাশলাইটের করা আলো সোজা গিয়ে ছেলেটার মুখের ওপর পড়ে। চোখের সাদা চশমা ঝলসে যায় তাতে। হাত দিয়ে মুখটা আড়াল করল তীব্র। বলল ছোট করে, আলো নামাও। হুশে এল মেয়েটা। হাত নামাল জলদি। ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে আসে নুহাও। স্যার আপনি? তীরর কপালে ভাঁজ। এভাবে চেঁচালে কেন? পুষ্পিতা বলল, আসলে হুট করে কারেন্ট গেল। আবার একই সাথে বাজ পড়ায় ভয় পেয়ে গেছিলাম। আন্টি আসেনি? উহু, আটকা পড়েছে বৃষ্টিতে। নুহা বলল, স্যার আপনি বাইরে কেন? ভেতরে আসুন। মেয়েটার কথায় সংকোচ নেই আজ।
কিন্তু ইতস্তত করল তীব্র। শূন্য বাসায় দুটো মেয়ে, এই মুহূর্তে ওর ভেতরে যাওয়া কি ঠিক হবে? কেউ দেখলেও তো বিষয়টায় রং ছড়িয়ে ফেলবে। পরপরই চোখ পড়ল পুষ্পিতার ওপর। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে ওকে। হাতের ফ্ল্যাশটা উল্টো করে ধরায় শুভ্র কিরণ সোজাসুজি মুখে পড়ছে গিয়ে। এমনই এক ঈষৎ প্রভায় মেয়েটিকে দেখেছিল সে। অমনি তার সব সংকোচ উধাও। টানটান বুকে লম্বা পা এগিয়ে ঘরের ভেতর ঢুকল তীব্র। কেউ যদি ব্যাপারটা দেখেও নেয়, সাথে যেন দু চারজন লোক জড়ো করে। এমন একটা মোক্ষম সুযোগকে কাজে লাগিয়েই ভীতু মেয়েকে সে বিয়ে করে ফেলবে না হয়। তীরুর পেছনে পেছনে নাহিদ ঢুকল। নীরব বাতায়নে হৈ হৈ করে বলল, দেখলেন মিস নুহা, কাল রাতে আমাকে ভূতের ভয় দেখালেন, অথচ নিজেই সেই ভয়ে 7 বারই চেঁচিয়ে মাথায় তুললেন আজ। তীব্র সন্দেহী চোখে চাইল, কাল রাতে ও তোকে ভয় দেখিয়েছে? কখন? হ্যাঁ ওই তো যখন নুহা হাসফাস করে জিভ কাটল। ধ্যার্সটা সব বলে দিল রে। খেয়াল পড়তেই কথায় দাড়ি টানল নাহিদ। আমতা আমতা করল, না আসলে কাল ঘুম আসছিল না বলে ছাদে গেলাম না, গিয়ে দেখলাম উনিও ছিলেন। তখনই আর কি। সাথে পুরু ঠোঁট টেনে হাসল ছেলেটা। কিন্তু তীরুর সন্দেহ গেল না। চোখ সরু করে চোর চোর ভাব করা দুজনকেই একবার একবার দেখল সে। অথচ পুষ্পিতার এসব কিছুতে খেয়াল নেই। তার বিমোহে বুধ হওয়া নয়ন তীব্র থেকে সরছেই না। পুরোটা সময় মানুষটার দিকে চেয়ে রইল সেই সুরূপা তরুণী। সদ্য প্রেমের কবলে দিশেহারা যে। তীব্র চাইতেন চট করে মাথা নোয়ায় পুষ্পিতা। সেই ফাঁকে নাহিদকে চোখ রাঙাল নুহা। ছেলেটা ঠোঁট ওল্টাল আবার। বলল শব্দহীন, সরি। নুহা ওসবে মন দেয় না। তীরকে বলে, স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। পুষ্পিতার দিকে চোখ রেখেই বসল সে। মেয়েটার এখন ভীষণ লজ্জা লাগছে। মনে হচ্ছে পাত্রপক্ষ দেখতে এসছে ওকে। কুণ্ঠা ঢাকতে কি করবে ভেবে পেল না ও। কোথাও যে পালাবে সেই অজুহাত নেই। অজুহাত থাকলেও বা যেত পুষ্পিতা। তীরুর সামনে থাকতে ভালো লাগছে যেমন, তেমনি লজ্জায় চুর হচ্ছে শরীর। কি এক অদ্ভুত যন্ত্রণা এসব। নুহার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ঝলঝলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা, সবাই এভাবে ভূতের মতো বসে থেকে কি করব? তার থেকে চলুন আমরা 4 জন মিলে ট্রুথ ডেয়ার খেলি। তীব্র চোখ গোছায়, কি? ট্রুথ ডেয়ার? আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। মেয়েটা আর কারো অনুমতি নিল না। হুট করে ছুটে ছুটে দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে এলো সাথে। 2 সোফাসেটের মাঝে বসিয়ে টেবিলটাকে আরও কাছে এনে বসাল। পুষ্পিতা আর নাহিদকে বলল, বসো সবাই। পুষ্পিতা বলতে যায়, এখন এসব। নুহা চোখ পাকাল, বস। নিরুপায়ের মতো বসল সে। তবে সিটটা ঠিক তীরর মুখোমুখি থাকায় গুটিয়ে গেল আরও। নুহা কাচের বোতল এনে টেবিলে রাখে। তীব্র সবটা অনীহা নিয়ে দেখছে। এসব বাচ্চামো খেলা খেলতে হবে এখন, ও গড। অবশ্য ভীতু মেয়ে আছে তো। মেয়েটা আশেপাশে থাকলে এমন 2-4টে খেলা কেন? সব পারবে তীব্র। আচ্ছা, তাদের দুজনের ঠিক এইরকম এক ঝড়ের রাতে দেখা হলো না? আজও তো ঠিক তেমনই ঝড় বইছে বাইরে। ঠিক তেমনই ছোট্ট আলো জ্বলছে কামরায়। শুধু দুপাশের এই দুটো না থাকলেই ভালো হতো। তীব্র চেহারা গুটিয়ে একবার নাহিদকে, আরেকবার নুহাকে দেখল। ইচ্ছে জাগল একটাকে কোথাও আটকে রাখার, আরেকটাকে এক লাথিতে ঘরের বাইরে ফেলে আসার। এখানে শুধু ভীতু মেয়ে আরও থাকবে। এইভাবে মুখোমুখি, কাছাকাছি খুব নিষ্পলক মেয়েটাকে চেয়ে দেখবে তীব্র। সব চাওয়া পাওয়া মিটে যাবে সাথে। ঘোর ভাঙল নুহার স্বতঃস্ফূর্ত আওয়াজে, স্যার দেখুন, এটাকে আমি এখন হাত দিয়ে ঘোরাব। ঘুরতে ঘুরতে বোতলের মাথাটা যার দিকে থামবে তাকে দুটো অপশন দেয়া হবে, ট্রুথ আর ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে উত্তরে সত্যি বলা চাই, আর ডেয়ার নিলে। নাহিদ আগ বাড়িয়ে বলল, যা করতে বলা হবে তাই করতে হবে। এই তো স্কুল লাইফে অনেক খেলেছি জানেন, আজকে আবার খেলব। উফ, পুরো নস্টালজিক ব্যাপার স্যাপার। তীরর তাও পছন্দ হলো না। সে ট্রুথ নিলে প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু যদি ভুল উত্তর দেয় বা মিথ্যে বলে, এরা বুঝবে কিভাবে?
বোকা বোকা জেনারেশনের বোকা বোকা খেলা। ছোট করে ঘাড় নাড়ল তাও। নুহার মধ্যে উৎফুল্লতার কমতি নেই। সেকেন্ডে বোতল ঘুরিয়ে দিল মেয়েটা। মনে মনে প্রার্থনা করল যেন পুষ্পিতার কাছে এসেই থামে। কাকতালীয় হলেও প্রার্থনা ফলে যায়। ঘুরতে ঘুরতে বোতলের সরু মাথা ঠিক পুষ্পিতার সামনে এসেই জিরল। খুশিতে হাততালি দিয়ে উঠল নুহা। পুষ্পিতা মেয়ে গিয়ে বলল, যা বাবা, প্রথমেই আমি। নুহা লাফিয়ে চড়িয়ে শুধায়, ট্রুথ না ডেয়ার? বল বল তাড়াতাড়ি বল। পুষ্পিতা ভুলেও ডেয়ার নেবে না। এই নুহাকে ও হারে হারে চেনে। উল্টোপাল্টা কিছু একটা দিয়ে বসলে বলল, ট্রুথ। নুহা তিরকে শুধাল, স্যার প্রশ্ন করবেন? তিরুর ভেতরটা উসখুসে। প্রশ্ন তো 100 বার করতে চায়। আর ভয়টা এখানেই। জিভের যে ভরসা নেই। দেখা যাবে বলে বসল, আমাকে ভালোবাসো? থাক। চুপচাপ মাথা নাড়ল দুপাশে। নুহা হতাশ হল একটু। সে চাইছিল তীব্র এই সুযোগে মনের কথা শুনে নিকর থেকে। নাহিদকে জিজ্ঞেস করল, আপনি করবেন? একই রকম মাথা নাড়ে সেও। নুহা কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে, আমিই করছি। তারপর একটু ভেবে বলল, আচ্ছা বল তো, এমন কি জিনিস যেটা পেলে তোর মনে হবে তুই পৃথিবীর সবচাইতে সুখী? সবাই যখন উত্তরের আশায় চেয়ে, পুষ্পিতা মাথা নোয়াল। ছোট্ট ঢোক গিলে বলল, একটা বাড়ি। তিরুর ভ্রু বেঁকে যায়। সাগ্রহে শুধায়, বাড়ি? নুহা নিজেও বেশ অবাক হল। এরকম কিছু পুষ্পিতার মুখে ও কোনোদিন শোনেনি। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল। বাতাসের তাণ্ডবের কাছে হার মানাবদ্ধ জানলার দিক চেয়ে বলল, আমার নিজের নামে একটা বাড়ি চাই আমি। রাজপ্রাসাদ নয়, একটা ছোট্ট বাড়ি। খড়কুটোর চাল কিংবা মাটির বেড়া, কিছু একটা হলেই চলবে। কিন্তু বাড়িটা হবে আমার নামে। একদম আমার নিজের। যেখান থেকে কেউ আমাকে ইচ্ছে হলেই চলে যেতে বলবে না। যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করার ভয় দেখাবে না। যেখানে 3 বেলা খেয়ে পড়ে বাঁচার খোঁটা শুনতে হবে না। উঠতে বসতে শুনতে হবে না, আমি এখানকার আশ্রিতা। যে বাড়িতে কারো বোঝা হয়ে নয়, আমি আমার মতো করে থাকব। না খেয়ে থাকলেও, যেখানে দিন শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারব। রাতের বেলা মেঝেতে মাথা রেখে ঘুমলেও মনে হবে, আমি তো আমার বাড়িতেই আছি। এই বাড়ি থেকে কেউ আমাকে কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না। কেউ না। বলতে বলতে পুষ্পিতার কণ্ঠ ভিজে এলো। কথার শেষে এক ফোঁটা উষ্ণ জল টুপ করে গড়িয়ে পড়ল গালে। সাথে প্রচণ্ড কান্নারা বাঁধ ভেঙে ছুটে গেল গলায়। সবার সামনে মেয়েটা আর বসে থাকতে পারে না। অন্ধকারেই দৌড়ে চলে যায় ঘরে। নুহার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। নাহিদের হাসিটাও বিলীন। দুজনেই একসাথে ফিরে চাইল থম ধরে থাকা তীরর দিকে, যার সুতনু আদল ভাবনায় ডুবেছে। অথচ কি ভাবছে কে জানে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 33। বেশ রাতের কথা। থমকে থমকে বাতাস বইছে বাইরে। গাজীপুরের সবথেকে উঁচু দালানের চিলেকোঠায় অন্ধকার বুক ফুলিয়ে ঘুরছে। এই তো কিছুক্ষণ হবে ঝড় থেমেছে। অম্বরের বক্ষচিরে উড়ে বেড়ানো পুঞ্জ পুঞ্জ কালো মেঘ মিলিয়ে যাচ্ছে কোথাও। বৃষ্টি আর বাতাসের তোরটা সামলে উঠতেই ঘরে ফিরেছেন আয়েশা। তবে আসার পর তীব্র আর নাহিদকে পাননি। ওরা দুজন সেখান থেকে আরও আগেই বেরিয়ে এসেছিল। সেই পুষ্পিতা ছুটে যাওয়ার পরপরই কথাবার্তা ছাড়া ঘরে ফিরেছে তীব্র। নুহার মন খারাপ তখন শৃঙ্গ ছাপিয়ে যায়। তার একটা সাধারণ প্রশ্নে কি থেকে কি ঘটে গেল। প্রফুল্ল বাতাবরণ বদলে গেল চোখের পলকে। এখনও বিদ্যুৎ আসেনি। ছাদের পাঁচিল চুইয়ে টুকটাক বর্ষা পতনের আওয়াজ পরিষ্কার আসছে কানে। ঘরের এক কোণে চুপ করে বসে আছে নাহিদ। থম ধরে থাকা তীরর উপস্থিতি ঠিক তার পাশেই। ছেলেটার জিভে একটা টু শব্দ অবধি নেই। কি যে চলছে ওর মনে। পুষ্পিতার তখনকার কথাগুলো শুনে নাহিদের নিজের বুকটাই হুহু করছে এখনও। তাহলে বিট্টুর কি হচ্ছে? ও তো মেয়েটাকে ভালোবাসে। তবুও এত শান্ত কেন? নাহিদ জড়তা ভরতি হাতটা বাড়াল, মূর্তি বনে থাকা তীরকে একটু নাড়ানোর আশায়। প্রবল শঙ্কায় ফের পিছিয়ে আনল সেটা। এখন প্রশ্ন করলেও মুশকিল। চেতে টেতে একাকার করে যদি। থাক বাবা। মন ভালো হলে বিট্টু নিজেই কথা বলবে। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল।
চুপচাপ পাশ হতে উঠে গেল তারপর। তীব্র তখনও পাথর হয়ে রইল। বিলাই চোখের চাউনি মেঝের দিকে স্থির। বাকি সব কিছু তুচ্ছ হোক, তুঙ্গে যাক। তার কানের পাশে নিরন্তর বাজছে পুষ্পিতার আওড়ানো কিছু কথা। আমার একটা বাড়ি চাই। অমন ভাবেই সময় পার হয়। শুভ্র ফোনের ফ্ল্যাশ মারিয়ে ঘরময় আলো জ্বলে ওঠে। কমে আসে বাতাসের তেজ। অথচ তীরর ভাবনা যায় না। যে ভাবনায় তার কান বন্ধ। রুদ্ধ মাথার দ্বার। নাহিদ খেতে ডেকে ডেকে ক্লান্ত হয়ে শেষে নিজেই খেয়ে নিল, অথচ এক চুল নড়ল না তীব্র। হঠাৎই কি ভেবে নিচ থেকে চোখ তুলে দেওয়ালে ফেলল সে। টানটান শ্বেত ললাট গুছিয়ে ভাবল কিছু একটা। চট করে ফোন তুলল হাতে। কারো নম্বরে ডায়াল করতেই রিং বাজল গিয়ে, ঠিক গুলশানের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাসাদের অন্দরে। ঝড়বৃষ্টি মাথায় তুলে মিনিট কয়েক আগে বাসায় ঢুকেছেন জামশেদ। লুৎফাকে করা এক কাপ কফি দিতে বলে কেবল বসেছেন বিছানায়। শরীর জুড়ে ক্লান্তি। এমন বন্যার মধ্যেও দুদণ্ড জিরোনোর জো নেই। ঠিক সংসদে গিয়ে হাজিরা দিতে হয়েছে। রিংটোনের শব্দ শুনে বিরক্ত হন ভদ্রলোক। এত রাতে আবার কে? জিভের ডগায় সূচক শব্দ তুললেন তিনি। ফোন তুলতেই ঘরে ঢুকলেন লুৎফা। স্ত্রীর বাড়িয়ে ধরা মগটা হাতে নিতে নিতে স্ক্রিনে চোখ বোলালেন জামশেদ। তীরর নামটা দেখে খুব আয়োজন করে ভ্রু গুছিয়ে গেল। একটু নয়, বিস্ময় ছাপাল অনেক দূর। এই ছেলে তাকে নিজে থেকে শেষ কবে কল করেছে, আঙুলের কর গুনলেও মনে পড়বে না। রিসিভ করার আগে এক পল স্ত্রীর দিকে চাইলেন তিনি। বললেন, তুমি গিয়ে টেবিলে খাবার বাড়ো। আমি কথা শেষ করেই আসছি। বরাবরের বাধ্য নারী লুৎফা। এবারেও ঘাড় কাত করে নিশ্চুপ চলে গেলেন। জামশেদ ফোন কানে গুজে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি নিজে থেকে কল করলে আমায়। তীরর আজকে বাঁকা উত্তর নেই। সোজাসুজি বলল, একটা দরকারে ফোন করলাম। জামশেদ ভ্রু তুলে বললেন, সে কি দরকারে, নাকি আমি তোমাকে স্মরণ করি? এমন কথাই বলে গেলে না সেদিন। তা আজ হঠাৎ নিজেই এ কাজ করছ? তীব্র চোখ বুজে শ্বাস ফেলে বলল, আপনার ছেলে না, রক্ত বলে কথা। গরম হলে টকবক তো একইভাবে করবে। তোত্তারা কথা কোনোদিন ছাড়বে না, তাই না? ও একটু চুপ থেকে বলল, যেটা বলার জন্য ফোন করা সেটা বলি। বলো, শুনে ধন্য হই। বাবার শ্লেষটুকু কানে নিল না তীব্র। বলল নিজের মতন, আপনি সেদিন আমাকে একটা কাজের কথা বলছিলেন না? জমি নিয়ে কোনো একাব্বরের সাথে ঝামেলা হচ্ছে, সেই কাজটা আমি করে দেব। বিস্মিত জামশেদ চোখ গুটিয়ে বললেন, করে দেবে? এই যে বলে গেলে তুমি আর এসবে নেই। তেমনই ভেবেছিলাম, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাইছে। তবে এটাই শেষ। ভদ্রলোক ছেলের রহস্যময় কথার কানাকড়িও বুঝলেন না। শুনে গেলেন চুপচাপ। তীব্র নিজেই বলল, কিন্তু কাজটা আমি এমনি এমনি করব না। একটা শর্ত আছে। জামশেদ মাথা ঝাঁকালেন। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে নিশ্চয়ই। কি, নিজের বেতনের টাকায় ক্লাবে যেতে পারছ না? তা গাজীপুরে ক্লাব আছে তো? তীরর ভারী মেজাজ খারাপ হল। কণ্ঠ পুরু করে বলল, আপনি আগে আমাকে শেষ করতে দিন। এসব খোঁচাখুচি পরেও করা যাবে। এতক্ষণে সিরিয়াস ইস্যু মনে হল জামশেদের। নিজেও কিছুটা নড়েচড়ে বসলেন। হ্যাঁ বলো, শুনছি। কি শর্ত, কি চাই? তীব্র সময় নিল। বুক ফুলিয়ে ভারী দম ফেলে বলল, গাজীপুরে একটা ফ্ল্যাট চাই আমার। হেসে ফেললেন তিনি। দুপাশে মাথা নেড়ে বললেন, ঠিক সেই জায়গায় এসে দাঁড়ালে তাহলে? আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এসব হবে না। সারা জীবন রাজপ্রাসাদে ঘুমিয়ে ভাড়া বাসায় থাকা মুখের কথা নয়। তীব্র পরাস্ত কণ্ঠে বলল, দেখুন মন্ত্রীমশাই, আমার হাতে সময় নেই। কাজটা করার জন্য কবে কখন আসতে হবে বলুন। ছেলের কণ্ঠস্বরে কপাল টানটান করলেন জামশেদ। আগের চেয়েও মুখভঙ্গি গুরুতর হল। ব্যাপারটা কি? এই কাল বলে গেল সে এসব মাস্তানিতে নেই। এখন থেকে ভদ্র ছেলের মতো শিক্ষকতা করবে। আবার আজকেই বলছে এসব? বিনিময়ে ফ্ল্যাটও চাইছে। ঘটনার জল কতদূর গড়িয়েছে? হাঁটু সমান, না ডুবে যাওয়ার মতো? বাবাকে চুপ দেখে তাগিদ দিল তীব্র। কি হলো, বলুন কিছু। জামশেদ গলা খাকারি দিলেন।
পিতৃসুলভ গম্ভীরতা টেনে আনলেন কণ্ঠে। তবে নরম শোনালো কথাগুলো। দেখো তীব্র, তুমি যে মন থেকে আমাকে খুব একটা সম্মান করো না সে আমি জানি। মন থেকে কি, সামনাসামনিও করো না। তবে তুমি যাই ভাবো, তুমি তো আমার সন্তান, আমার একমাত্র বংশধর। মানো বা না মানো, তোমার জন্যেই এই বয়সেও আমার এতটা দৌড়ঝাঁপ করা, যাতে নিজের শেষ বয়সে অন্তত আরামে জীবন কাটাতে পারো। কখনো নিজের মধ্যেও যেন প্রশ্ন না ওঠে, তোমার বাবা তোমার জন্যে কিছুই করেননি। এখন আমার যা কিছু, এসব তো তোমারই। এতদিন তুমি মাস্তানি করতে, সেটা বাবা হিসেবে আমার পছন্দ ছিল না। কিন্তু কিছু কাজের ক্ষেত্রে আমি বাইরের লোককে ভরসা করতে পারতাম না বলেই তোমাকে সেসব করতে দিতাম। কিন্তু যখন তুমি মাস্তানি ছাড়ার কথা একবার মুখ থেকে বের করেই ফেলেছ, একটা সুস্থ জীবনে নিজেকে এগিয়ে নিতে চাইছ, তখন আমি আর তোমাকে আগের পথে ফেরত নিতে চাই না। আমার কোনো কাজ তোমার করতে হবে না। ফ্ল্যাট লাগলে বলো, আমি এমনিই দেখে দিচ্ছি। বিস্ময় বাকরুদ্ধ হয়ে পড়ল তীব্র। প্রথম দফায় বাবার এত কোমল সুর কান দুটো মেনে নিতে পারেনি। চোখমুখ থমকে বসে রইল কিছুক্ষণ। জামশেদ নিজেই বললেন, কোন দিকে ফ্ল্যাট দেখে দেব জানিও? এখন যেখানে আছো সেখানকার আশেপাশে, নাকি তোমার কলেজের কাছাকাছি? বাবার প্রতি ভেতরটায় একরাশ ভালো লাগায় ছেয়ে গেলেও তীরর শক্ত কণ্ঠ টলেনি। থমথমে ভঙ্গিতে জানালো, আমি নিজে বেছে নিতে চাই। বেশ তো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। তীব্র বলল, টাকাগুলো আমি আপনার থেকে এমনি এমনি নিতে চাই না ড্যাড। এই টাকা আপনি আমাকে ধার দিচ্ছেন। জামশেদ হোঁচট খেয়ে বললেন, মানে? তোমার আমার মধ্যে আবার এসব ধারদেনা শব্দ আসছে কেন? আমি তো বললাম। ও কথা টেনে নেয়। আসছে তার কারণ আছে ড্যাড। এই ফ্ল্যাটটা আমার বিশেষ দরকার, যেটা আমার জীবনের বিশেষ কারোর জন্যে নেব আমি। তাই এখানে আমার বাবার টাকা, ক্ষমতা কোনো কিছুকেই আমি কাজে লাগাতে চাই না। ভদ্রলোকের মেজাজ চটে গেল। কার জন্যে নেবে শুনি? তুমি তো আবার খুব ত্রাণকর্তা ভাবো নিজেকে। ওই উচ্ছন্নে যাওয়া ছেলেগুলোর কাউকে দেবে? তীব্র মুখের ওপর বলল, সেসব তো আপনার জানার দরকার নেই। আপনি আমাকে টাকা লোন দিচ্ছেন, আমি সেটা শোধ করে দেব। তাহলে টাকা আমি কোথায় খরচ করব, সেটা জেনে আপনার খুব একটা লাভ হবে না। জামশেদ বিদ্রূপ করে বললেন, তা কিভাবে দেবে শুনি? তোমার ওই বেতন দিয়ে? মোটে ওই কটা টাকা পাও তা দিয়ে একটা ফ্ল্যাটের টাকা শোধ করবে ভাবছ? এতটা বোকা তো তোমাকে ভাবিনি তীব্র। বয়স বাড়ার সাথে দেখছি বাচ্চামোটাও দিন দিন বাড়ছে তোমার। হ্যাঁ তাই, প্রতি মাসে আমার বেতনের বড় অংশটা আমি আপনাকে পাঠিয়ে দেব। তাতে যদি কয়েকশো বছর লাগে লাগুক। তীব্র রেজা তালুকদার মরার আগের দিন হলেও আপনার পুরো টাকা শোধ দিয়ে যাবে। এ আবার কি কথা? আমি এখন রাখছি। পারলে এই সপ্তাহে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন। আর সামনের মাস থেকে প্রতি 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10,000 করে পাঠিয়ে দেব আমি। ভাববেন না, আমার কথার হেরফের হবে না এবার। তীব্র লাইন কেটে দিল। কিন্তু জামশেদের মাথাটা দপদপ করে উঠল অজ্ঞাত কোনো ভাবনায়। বুকের মধ্যে তেড়ে এলো খচখচানির ধাত। কয়েক দিন যাবৎ কাজের ভীষণ ব্যস্ততা ছিল ওনার। ছেলের খোঁজ নেবেন করে করেও নেওয়া হয়নি। সব থেকে বড় কথা, তীব্র ঢাকা থেকে গেলি তো কাল। এর আগে ইস্যুটাকে এতটা সিরিয়াস মনে না হলেও এইবার ভদ্রলোকের ঘুম ছুটে যাওয়ার অবস্থা হয়। কোথাও গিয়ে মনে হলো আবুলের সেদিনকার কথাই ঠিক। বহু আগেই তীরর ব্যাপারটা খতিয়ে দেখা উচিত ছিল তার। শুধু কলেজে যাচ্ছে এটুকু জেনে হাতপা গুটিয়ে বসে থাকাটা চরম বোকামি হয়েছে। আজ তো ফ্ল্যাট কিনে কাকে দেবে ছেলেটা? এই বিশেষ কেউটাকে? ওখানে গিয়ে আবার কোনো মেয়ের পাল্লায় পড়ল না তো? হঠাৎ মাথায় হাতের স্পর্শ পেয়ে বই থেকে মুখ তুলল পুষ্পিতা। কাজলবিহীন চোখ দুটোয় বড় গাঢ় দৃষ্টি তার। কিন্তু নুহার ঠোঁটে হাসি নেই। খুব মন খারাপ করে বলল, তোর মাঝে এত কষ্ট পুষ্পিতা? কই, কখনো তো বলিসনি আমাকে। মেয়েটা অবাক হয়। কিসের কষ্ট? নুহা খেকিয়ে ওঠে। ঢং করলে এক চর খাবি। ওই যে তখন খেলার সময় বললি তোর বাড়ি লাগবে। পুষ্পিতা হেসে ফেলল। রক্তজবার ন্যায়ষ্ঠ গোলে চিরল দন্তপাটি ঠিকরে এলো বাইরে। মাথায় রাখা নুহার হাতটা মুঠোয় নিয়ে বলল,
আরে হো বোকা, তুই এখনো ওসব নিয়ে পড়ে আছিস? তখন কি বলতে কি বলেছি এমন কথা কি ধরতে আছে? তার মানে তোর মধ্যে কোনো কষ্ট নেই? পুষ্পিতা দুপাশে মাথা নাড়তেই অভিমান হল নুহার। পুষ্পিতা এখন লুকাতেও শিখে গেছে। আর একটা কথাও বলল না সে। গাল ফুলিয়ে গিয়ে চুপচাপ পড়ার টেবিলে বসল। পুষ্পিতা বিফল শ্বাস ছাড়ে। এই মেয়ে আবার রাগ করেছে। উঠতে নিলেই অমনভাবে বাক্য ছুড়ল নুহা। একদম আমার কাছে আসবি না। 14 তারিখ থেকে আমার পরীক্ষা। পড়ব আমি। তুই তোর মতো থাক। পুষ্পিতা জায়গাতেই দাঁড়িয়ে গেল। নুহা মানা করেছে সেজন্যে নয়, অন্য কারণে। এখন তো ফেব্রুয়ারি মাস। 14 তারিখ কবে? ও ত্রস্ত টেবিল থেকে ছোট ক্যালেন্ডার তুলল হাতে। আজকে 12 তারিখ মানে পরশু 14 তারিখ। হুট করে তনুজার সেদিনকার কথাটা মনে পড়ল ওর। সে যে বলেছিল 14ই ফেব্রুয়ারি স্যারকে প্রপোজ করবে। তাহলে তো পরশুই সেই দিন। মাঝরাতে দরজায় ঠকঠক শব্দ। যেই আওয়াজ আলোড়ন তুলল গোটা ঘরের ভেতর। চোখের ওপর থেকে আড়াআড়ি রাখা হাতটা নামাল তীব্র। কপালে ভাঁজ নিয়ে চাইল পাশে শোয়া নাহিদের দিকে। তার চোখের সাইজ মার্বেল। কেমন সজাগ হয়ে চেয়ে আছে কোথাও। তীব্র কর্কশ ভাবে বলল, শুয়ে আছিস কেন? দরজা খুলে দিয়ে আয় যা। নাহিদ অমনি নড়েচড়ে ওঠে। তীব্রর হাতটা ঝাপটে ধরে মেয়েদের মতো। ভীত কণ্ঠে বলল, এত রাতে কে এলো? যদি চোরটোর হয়? চোর এমন কলিং বেল বাজিয়ে আসবে? তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে না? নুহার মা এসেছেন হয়তো। গিয়ে দেখ আগে। নাহিদ মেনে নিল। মাথাটাকে একদিকে নেড়ে ভদ্রের ন্যায় বিছানা ছাড়ল। তারপর তক্ষুনি তীব্রর ফোনে টুং করে মেসেজ টোন বাজে। স্ক্রিনে ভেসে উঠল অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর। প্রথমবার বাবার প্রতি প্রসন্ন হাসল সে। নাহিদ হাই তুলতে তুলতে দরজা খুলল ঠিকই, তবে ওপারের মানুষ দেখে পিলে শুদ্ধ চমকে উঠল ছেলেটার। তিনটে বাঘা বাঘা মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। এরা কি ডাকাত? কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ঢুকে গেল ওরা। গায়ের ধাক্কায় নাহিদ ছিটকে যায় দূরে। চিৎকার করতে যাবে, পূর্বেই একজন ওর মুখ চেপে ধরল। অন্যজন পেছনে গিয়ে পিঠের সাথে মুচড়ে রাখল হাত। আতঙ্কে অন্তরাত্মা শুকিয়ে গেল ছেলেটার। ঘেমে নিয়ে মুখখানা স্যাতস্যাতে দেখাল। বাকিজন খুব মোটা গলায় বলল, তোর এত বড় সাহস, আমাদের এলাকায় এসে মেয়েদের বিরক্ত করছিলি? নাহিদের চক্ষু চড়ক গাছ। উম শব্দ করে জোরে জোরে মাথা নাড়ল দুদিকে। কিন্তু কথা কানে নেয় না সে। বরং পকেট থেকে ছুরি বের করতেই নাহিদের রক্ত ছলকে ওঠে। তৃতীয় জন ছুরিতে হাত বোলাতে বোলাতে বলল, কাল বাড়ির সামনে একটা মেয়ের ওড়না ধরে টানছিলি না তুই? আজকে তোর গলা কাটব দাঁড়া। সাথে গলার রগে টান বসাতেই নাহিদের সব কিছু থেমে গেল। এই তো, এক্ষুনি মরে যাবে ও। গলগল করে রক্ত বের হবে নিশ্চয়ই। ভীষণ ব্যথা করবে। নাহিদ মরার প্রস্তুতি নেয়ার মাঝেই তার হাতমুখ ছেড়ে দিল ওরা। সরে এলো কাছ থেকে। তার চোখমুখের কাহিল দশা দেখে হুহা করে হেসে উঠল জোরে। নাহিদ কিছু বুঝল না। ভরকে যাওয়া চোখ মেলে দেখছে সবাইকে। যুবক তিনজন টান দিয়ে মুখোশ খুলে ফেলল। অমনি মাথা চক্কর কাটল ওর। হকচকিয়ে বলল, তোরা? মাথার ওপর চাটি মারল মিরাজ। গরু সারাজীবন গরুই থেকে গেলি। গলা শুনেও তো মানুষ বোঝে তাই না? নাহিদ ভয়ডর ভুলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকল। এরা তিনজন এখানে এলো কি করে? হঠাৎ চোখ পড়ল একটু দূরে এসেছে দাঁড়িয়েছে তীব্র। নাহিদ তুরন্ত ছুটে কাছে যায় ওর। হড়বড়িয়ে বলে, বিট্টু, বিট্টু দেখ ওরা এসেছে। এত রাতে ওরা কি করে এলো এখানে? আমরা অনেকদিন আগেই এসেছি রে ছাগল। বিট্টু বহু আগেই জানত। শুধু তোকে দেখা দিলাম আজ। বলতে বলতে তার কাঁধটা পেঁচিয়ে নিল আরমান। নাহিদ কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, কি বলছিস? আজ্ঞে হ্যাঁ। তা কেমন আছিস বল? নাহিদ উত্তর দিতে পারল না। ওর বুকখানা এখনো কাঁপছে। যদি সত্যিকারের ডাকাত দল হতো? ভাবতেই ধরফর করে গলায় হাত দিল সে। ব্যাপারটায় ওরা হেসে উঠল আবার। মিরাজ ছুরিটা উঁচু করে দেখাল। আরে এটা প্লাস্টিকের ছুরি। ভয়ে তো খেয়ালও করিসনি। নাহিদ ঠোঁট উল্টে বলল, তোরা আমার সাথে এভাবে মজা নিতে পারলি? আমি যদি ভয় পেয়ে মরে যেতাম? দেখলি বিট্টু কেমন করল? তুই কিছু বলবি না? তীব্র সত্যিই কিছু বলল না।
শব্দহীন ফেরত এলো ঘরে। বিষয়টাতে অবাক হয় সবাই। মুশফিক জিজ্ঞেস করল, কি হয়েছে রে ওর? নাহিদ কাঁধ উঁচায়, নীরবে বোঝায় সে জানে না। আরমান বলল, চল ভেতরে যাই। সবাই মিলে তিরোর ঘরে এলো। লম্বা দেহটা নিয়ে ফের শটান হয়ে শুয়েছে ও। চোখের ওপর আবার সেই আড়াআড়ি হাত। মিরাজ হা করতে গেলে মুশফিক মানা করল। ফিসফিস করল কানের কাছে, মনে হয় ওর মেজাজ ভালো না। এ বাবা, তাহলে এখন? ওর জন্যেই তো এলাম। আড্ডা দেব, মজা করব আরও কি না। আরমান তখন চারপাশটা দেখছিল। মেঝের এক কোনায় বিস্কিটের কৌটো দেখে ত্রস্ত নিয়ে এলো গিয়ে। ঢাকনা খুলে বসল ফ্লোরে। প্রস্তাব ছুড়ল সবার দিকে, এই আয় তাস খেলি। বিট্টু ওঠ না, কতদিন তাস খেলিনি একসাথে। তীব্র ঘাড় ঘুরিয়ে তাকাল। ভীষণ শান্ত সেই চাউনি। অমনি হুটোপুটি করে গোল হয়ে বসল সবাই। ভাবল এক্ষুনি তীব্র উঠে এসে সামিল হবে খেলায়। কিন্তু সময় গেলেও এমন কিছু হল না। মিরাজ অধৈর্য হয়ে ডাকল, কি রে বিট্টু আয়। ছেলেটার নিষ্প্রভ জবাব, তোরা খেল, ভালো লাগছে না আমার। আরে তুই না খেললে। শেষ করার আগেই অনীহা দেখিয়ে ঘর ছাড়ল তীব্র। অন্য রুমটায় গিয়ে ধরাম করে দৌড় চাপাল। এবার চিন্তায় হলো ওদের। আরমান মাথা ঝাঁকিয়ে বলল, ব্যাপারটা তো ভালো লাগছে না। বিট্টুকে এরকম কোনোদিন দেখিনি। কিছু কি হয়েছে ওর? নাহিদ হা করতে গেলেই মুশফিক আঙুল তুলল। খালি বল যে জানি না। শালা এক ঘরে থেকেও আর ওর খোঁজ রাখিস না, কেমন বন্ধু তুই? ও মুখ কালো করে বলল, আমি কি করব? বিট্টু তো তার ভীতু মেয়ের কিছু কথা শোনার পর থেকেই এমন ঝিম মেরে আছে। মিরাজ লাফিয়ে উঠে বলল, কি বলেছে ওই মেয়ে? রিজেক্ট করেছে আমাদের বিট্টুকে? তাহলে কিন্তু ওই মেয়েকে আমি। নাহিদ থামিয়ে দেয়, আরে না রে ভাই, অন্য ব্যাপার। আমি বাবা বলবো না। তোরা বিট্টুর থেকেই শুনে নিস। সে যা পসেসিভ পুষ্পিতাকে নিয়ে কি বলতে কি বলবে পরে আমাকে মারবে। আমাকে মারবে? কথাটা শিশুর মতো করে বলল নাহিদ। মিরাজ চট করে গালটা টেনে বলল, ওলে ওলে বাবুতা, তোমাকে মারবে? নাহিদ ভ্রু কুচকাল। পরপরই শব্দ করে হেসে ফেলল সবাই। সেই হাসি শুনেও গাঢ় হয়ে বসে রইল তীব্র। তার মন যোগ কোনোটাই ওসবে নেই। মাথার মধ্যে কেবল পুষ্পিতা ঘুরছে। ওর সেই ভেজা কণ্ঠ, চোখ থেকে গড়িয়ে পড়া জল, কষ্ট লুকাতে পালিয়ে যাওয়া। আর বুক ভাঙা নিঃশ্বাসের সাথে উগলে দেয়া এক একটি বাক্যবাণ। ওই অতটুকু মেয়েটা এত কষ্ট চেপে কিভাবে হাসে, কিভাবে কথা বলে, কি করেই বা স্বাভাবিক থাকে সব সময়। ছোটবেলা থেকে সামান্য বাবাকে কাছে পেত না, আর 10টা বাচ্চার মতো বাবা ওকে কোলে চড়িয়ে স্কুলে নিত না, সময় দিত না বলে বাবার প্রতি আজও তিরোর কত অভিমান, কত রাগ, মনে মনে কতটা দূরত্ব। কিন্তু ভীতু মেয়ের যে বাবাই নেই। বাবা কি, পৃথিবীতে মেয়েটার কেউই তো নেই। আচ্ছা, কে এইভাবে ভীতু মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার ভয় দেখাতো? কে খোঁটা দিত প্রতি কথায়? তিরোর মাথায় প্রথমেই উঠল খোরশেদের নাম। মুখবিবর শক্ত হল সহসা। ওই লোকটা তার কোমল ফুলকে এত কষ্ট দিয়েছিল এক সময়, আর ও কি না এইভাবে ছেড়ে এলো? তীব্র নিজের প্রতি রাগে ঘুষি বসায় খাটের কাঠে। না, এইবার আর ছাড়াছাড়ি নয়। লোকটাকে একটা চরম শিক্ষা না দিলে শান্তি হবে না ওর। যে হাত দিয়ে ভীতু মেয়েকে ঘাড় ধাক্কা দিতে চাইত, এবার সেই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবে তীব্র। ঘড়িতে 8টা বাজতে চলল। তীব্র প্রতিদিন 9টা নাগাদ কলেজের জন্যে বের হলেও আজ বেরিয়ে গেল তখনই। সে সময় ঘুমে বিভোর ছিল নাহিদ। সাথে রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে মিরাজ, আরমান আর মুশফিক। সকালের সবকিছু যখন খুব শান্ত, ঠিক সেই সময় গেটের কাছে হাজির হলেন জামশেদ। গাড়ি, দেহরক্ষী কিচ্ছু নিয়ে নয়, বরং একজন সাধারণ মানুষের মতো সিএনজি থেকে নামলেন তিনি। ভাড়া না দিয়ে বললেন, এখানেই থাকো, আমি আধ ঘন্টার মাথায় ফিরব। উত্তরে ঘাড় নাড়লেন চালক। এত বড় মন্ত্রী তার সিএনজি চড়ে সুদূর ঢাকা থেকে এখানে এসেছে, ভাবতেই উত্তেজনায় জানটা ঝুলে পড়ছে গলায়। জামশেদের পরনে সাদামাটা পাঞ্জাবি, হাতাটা গুটিয়ে চারপাশে চাইলেন। বাড়ির পরিবেশ একেবারেই যাচ্ছে তাই। এমন জায়গায় তীব্র থাকে ভাবতেই নাক ছিটকে মাথা নাড়লেন দুপাশে।
দুটো বিল্ডিং পরের বিল্ডিংয়ে কাজ চলছে। স্তূপ করে রাখা বালু, গুঁড়ো গুঁড়ো ইটের টুকরো উড়ে আসছে হাওয়ায়। নিস্তেজ সকালে জনমানব কম। জামশেদ রুমালে নাক চেপে দ্রুত পায়ে ঢুকলেন গেট দিয়ে। খবর পেয়েছেন তীব্র 3 তলায় থাকে। সেই মোতাবেক এসে থামলেন ভদ্রলোক। তীব্র ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবে না উনি নিজে আসবেন এখানে। আর সেটাই হবে জামশেদের মোক্ষম সুযোগ। কি ঘোট পাকাচ্ছে এখানে বসে সচক্ষে দেখবেন তিনি। কিন্তু বিপত্তি একটা থেকেই গেল। চোখের সামনে পাশাপাশি দুটো ফ্ল্যাটের দরজা দাঁড়িয়ে। এর মধ্যে কোনটাতে থাকে সে? জামশেদ বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন। দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন কোন দরজায় টোকা দেবেন তা নিয়ে। আচমকা ডান পাশের ঘর হতে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কোনো এক মহিলার আওয়াজ। কিছু বলছেন কাউকে। ব্যাস, উত্তর পেয়ে গেলেন জামশেদ। তীরর সাথে একটা ছেলে থাকে শুনেছেন। মেয়ে নিশ্চয়ই থাকবে না? এখনও অতটা অধপতন হয়নি বোধ হয়। নিশ্চিন্ত মনে অন্য ফ্ল্যাটের ডোরবেল টিপলেন তিনি। কয়েকবারের এই উৎকট শব্দটায় ঘুম ছুটল নাহিদের। খুব বিরক্ত হয়ে নড়ে উঠল সে। পা দিয়ে বাড়ি দিল পাশে শোয়া আরমানে পায়ে। চোখ ভরতি ঘুম নিয়ে বলল, জানা, দরজাটা খুলে দিয়ে আয় না। গভীর তন্দ্রায় বিঘ্ন পেয়ে রেগে যায় সে। খ্যাক করে বলে, এ বাসায় কি আমি থাকি? তোর বাসা তুই যা। অবলা ছেলেটা নিরুপায়ের ন্যায় বিছানা ছাড়ল। হাই তুলতে তুলতে দরজা খুলল গিয়ে প্রকাণ্ড ধাক্কায় মুখ থুবড়ে পড়ল অমনি। চক্ষু প্রকট করে বলল, আঙ্কেল আপনি? জামশেদ কপাল কোঁচকালেন। কিছু না বলে পাশ কাটিয়ে ঢুকলেন ভেতরে। চারপাশে চোখ বোলাতেই লজ্জায় নুয়ে গেল নাহিদ। ঘর খুব নোংরা। তার ওপর বদমাশগুলো চিপস, কোক খেয়ে সব একাকার করে ফেলেছে। জামশেদ বলেই ফেললেন, এটা রুম না গোয়াল ঘর? নাহিদ মাথা নোয়াল। ইতস্তত করে একটা চেয়ার এগিয়ে বলল, বসুন না আঙ্কেল। বসলেন তিনি। চতুর্দিকে সতর্ক নজর বুলিয়ে বললেন, তীরর সাথে তাহলে তুমি থাকো? ছেলেটা ঘাবড়ে যাচ্ছে। ভীতসন্ত্রস্ত চেহারা নিয়ে ঘাড় নাড়ল কোনোরকম। জি। জামশেদ তুষ্ট হলেন। তীরর দলবলের মধ্যে এই একটা ছেলে একটু ভদ্র, ভালো। বাবা মা দুজনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষক ছিলেন। যাক, সব কটাকে ফেলে যে তার গুন্ধর ছেলে রুমমেট হিসেবে একে বেছে নিয়েছে ভালো লাগলো জেনে। ভারী গলায় শুধলেন, তা সে কোথায়? ঘুমাচ্ছে নিশ্চয়ই। যাও, ডেকে বলো তার বাবা এসছেন। নাহিদ মিনমিন করে বলল, ইয়ে মানে, ও তো নেই আঙ্কেল। অনেক আগেই বেরিয়ে গেছে। জামশেদের গোটানো কপাল মিলিয়ে গেল। বিস্মিত হলেন খুব। 12টার আগে ঘুম না ভাঙা ছেলে 8টায় বেরিয়েছে? তাহলে তো ঘুম থেকে উঠেছে আরও আগে। নিম্নষ্ঠ চেপে কিছু একটা ভাবলেন তিনি। নাহিদ এক পা বাড়াতে নিলেই বললেন, কোথায় যাচ্ছ? ছেলেটা ত্রস্ত দাঁড়িয়ে যায়। মিনসে কণ্ঠে বলে, জি, মানে একটু চা বানিয়ে দেই আপনাকে। লাগবে না। যে সময় নিয়ে চা বানাবে ওই সময় নিয়ে ঘরটা গোছাও। দেখতেও তো রুচি হচ্ছে না। ও চুপসে বলল, জি আঙ্কেল। জামশেদ একটু চুপ থেকে বললেন, একটা কথা বলো তো আমায়। নাহিদ চোখ তুললে শুধলেন, তোমার বন্ধু এখানে কি কাজসাজি করছে? ও বোঝেনি। বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি নিজেই বললেন, দেখো, তোমাকে আমি বেশ ভালো জানি। তোমার বাবাকেও তো চিনি। বাড্ডার কত মান্যগণ্য শিক্ষক তিনি। তা শিক্ষকের ছেলে হয়ে তুমি নিশ্চয়ই চাইবে না তীব্র ভুল পথে যাক? ও কি এখানে আসলেই চাকরিবাকরি করছে? নাকি বাড্ডার মতোই কোনো চাল চালছে? হঠাৎ করে এত জায়গা থাকতে গাজীপুরে কেন এলো? আর এখান থেকেই বা যেতে চাইছে না কেন? হুট করে মাস্তানি ছেড়ে ভালো হয়ে যাওয়ার কারণটাই বাকি। সত্যি করে বলো। জামশেদ যেন জিজ্ঞেস করছেন না, ধমকাচ্ছেন ওকে। নাহিদ ঢোক গিলল। তীব্র চাকরি করছে এটা তো সত্যি। কিন্তু তার আসল উদ্দেশ্য যে পুষ্পিতাকে পটানো। আর এটা ও মরে গেলেও বলবে না। মুখে কুলু পাড়তে দেখে সন্দেহ গাঢ় হয় জামশেদের। উঠে এসে কাছে দাঁড়ালেন নাহিদের। কাঁধে হাত রেখে বললেন, শোনো, তুমি নিঃসংকোচে আমায় জানাতে পারো, তীব্র কি সত্যিই বদলেছে? নাকি এর মাঝে অন্য কোনো উদ্দেশ্যে রয়েছে ওর? নাহিদ বিলম্বহীন মাথা ঝাঁকাল। স্ফূর্ত চিত্তে বলল, জি আঙ্কেল। বললে বিশ্বাস করবেন না,
বিট্টুর মাঝে কি মারাত্মক চেঞ্জ এসেছে এখন। ও সারারাত পড়াশোনা করে জানেন, কত সকালে উঠে কলেজে যায় সে তো আজকে নিজেই দেখলেন। নিজের কাপড় নিজে ধোয়ে, মাঝে মধ্যে রান্নাও করে। এখন আর কারোর সাথে বাজে ব্যবহার করে না। আগে যেভাবে মেয়েদের সাথেও তুই তোকারি করত, এখন তো আপনি ছাড়া কথাই বলে না। আপনি সামনাসামনি না দেখলে ভাবতেই পারবেন না সেই বিট্টু মাস্তান এখন ভদ্রসভ্য লেকচারার তীব্র হয়ে গেছে। কথা শেষে হাসল সে। জামশেদ সবটা মন দিয়ে শুনলেন। হাস্যহীন বললেন, আমি আসলেই ভাবতে পারছি না। দেখো, আমি চাইলে তোমার বন্ধুর পেছনে লোক লাগিয়ে সব খবর 2 মিনিটে আঙুলের ডগায় নিতে পারতাম, কিন্তু কাউকে ভরসা না করে নিজের চোখে দেখে যাচাই করতে এসেছি। তা হঠাৎ তার এই চেঞ্জের কারণটা কি? নাহিদ জিভে ঠোঁট ভেজায়, থেমে থেমে মিথ্যে বলে, আসলে আমিও জানি না আঙ্কেল। তিরোকে তো চেনেনি, ওর মনে কি চলে আমাদের তো স্পষ্ট করে বলে না কিছু। তবে যতদূর জানি ওর মাস্তানি করতে একঘেয়ে লাগছিল। আবার আমি, আন্টি দুজনেই তো অনেক দিন ধরে বোঝাচ্ছিলাম এসব ছেড়ে দিতে। সব মিলিয়েই হয়তো ওর মধ্যে বদল এসেছে। জামশেদের তীক্ষ্ণ চাউনি তাও পাল্টায় না। কেন যেন মনে হলো ছেলেটা সব সত্যি বলেনি, নির্ঘাত লুকাচ্ছে কিছু। চোখ মুখের উসখুসে ভাব দেখে তো এমনই মনে হচ্ছে। না, এই ছেলের সাথে কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না। একে নিশ্চয়ই তীব্র বুলি শিখিয়ে রেখেছে। একই সাথে থাকে, গাঢ় বন্ধুত্ব যখন মুখ যে খুলবে না জানা কথা। জামশেদ হাতঘড়ি দেখলেন একবার, বললেন, ঠিক আছে, থাকো তুমি। সে কি, এভাবে খালি মুখে চলে যাবেন? 1 কাপ চা অন্তত খাবেন না? না। নিরেট জবাব দিয়ে যেতে পা বাড়ালেন জামশেদ। আবার ফিরে বললেন, ও হ্যাঁ, আমি যে এখানে এসেছি তিরোকে বলতে হবে না। নাহিদ মাথা নাড়ল। ঘরের বাইরে এলেন তিনি। জুতো পরা অবধি ছেলেটা দাঁড়িয়ে রইল দৌড়াগলে। কি হলো? দরজা আটকাও। জি। তৎপর নাহিদ দরজা আটকালেও ওই পাশের ফ্ল্যাটের দোর খুলে গেল। হন্তদন্ত পায়ে বাইরে এলো পুষ্পিতা। জামশেদ চোখ তুলে চাইলেন। মেয়েটা ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ি দেখছে। 9:30 ক্রস করেছে প্রায়। স্যার তো 9টায় যান। ইস, বড্ড দেরি হয়ে গেল। তনুজার ওই 14 ফেব্রুয়ারির চক্করে তার সারারাত ঘুম হয়নি। ভোর ভোর কখন ঘুমালো আর টেরি পায়নি কিছু। সজাগ হয়েই দেখল 9টা বাজে। এত তাড়াহুড়ো করে কি ক্লাসে যাওয়া যায়? পুষ্পিতা জামশেদকে দেখেও তেমন দেখেনি। তীব্র বাসায় নেই সে জানে। স্যার কখনো দেরি করেন না। তাই জোরালো পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল মেয়েটা। কিন্তু মনে খটকা লাগে জামশেদের। এক নাগারে পুষ্পিতার চলে যাওয়া দেখলেন তিনি। এত সুন্দরী মেয়ে ব্যাচেলর ছেলেদের পাশাপাশি থাকে? তার ছেলের রেকর্ড তো বাধাই করা, বাড্ডায় দলবল নিয়ে কি সাংঘাতিকভাবে মেয়েদের বিরক্ত করে বেরাত। বাকি কীর্তিকলাপগুলো তো বাদই থাকল। প্রায়ই নতুন নতুন ক্ষতিপূরণ দিতে হতো ওনাকে। সেখানে এই মেয়ে। জামশেদের কেন যেন সন্দেহ হয়। নুহাদের দরজাটা তখনও খোলা। কি মনে করে সেদিকটা এগোলেন তিনি। মাথা নামিয়ে ভেতরে উকি দেয়ার চেষ্টা করতেই সামনে পড়ল নুহা। মেয়েটা বের হচ্ছিল তখন। দুজনেই মুখোমুখি থমকাল। জামশেদ থতমত খেলেন। এভাবে মেয়েদের ঘরে উকি দেয়া একেবারেই নিন্দনীয় কাজ। ব্যাপারটা ওনার ইমেজের সাথেও যায় না। সাফাই দিতে বললেন, সরি, আসলে আমি দেখছিলাম এ বাড়িতে কে কে থাকে। কিছু মনে করো না। নুহার সাড়া এলো না। কথাবার্তা ছাড়া একই রকম হাঁ করে রইল। জামশেদ খুব মুশকিলে পড়লেন এবার। সঠিক ওর ভেবে পেলেন না। কেন যে দেখতে এলেন? কি দরকার ছিল এত তদন্তের? কি না কি ভেবে বসে এখন। নিজেই বললেন, আসলে আমার ছেলে এই পাশের ফ্ল্যাটে থাকে তো, তাই দেখছিলাম ওর পাশাপাশি কারা থাকে আর কি। নুহার কানে ওসব গেল কি না কে জানে। খুব আশ্চর্য হয়ে বলল, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার না? ভদ্রলোক কিছুটা স্বস্তি পেলেন এবার। যাক, ওনাকে চেনে মেয়েটা। ভুল বোঝার কথা নয়। মৃদু হেসে বললেন, হ্যাঁ। নুহা ফের কিছু বলতেই যাচ্ছিল, থেমে গেল হঠাৎ। সতর্ক চক্ষু তাক করে বলল, আপনার ছেলে এই পাশের ফ্ল্যাটে থাকে মানে? এখানে তো তীব্র। এটুকুতেই ভদ্রলোক কথা টেনে বললেন, হ্যাঁ, তিরোই আমার ছেলে।
নুহা হোঁচট খায়। প্রখর বিভ্রান্তিতে লুটিয়ে পড়ে। সব কেমন এলোমেলো ভাবে মাথার ওপর দিয়ে যাচ্ছে। ধরফর করে বলল, কি বলছেন? আমি যে শুনেছি আপনার ছেলের নাম বিট্টু। জামশেদ নির্দ্বিধায় বলে দিলেন। তিরুর ডাকনামই তো বিট্টু। চলবে।